হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? সাউন্ড কি ক্লিয়ার? প্রিয় ভাইয়া এবং আপুরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? ভালো আছো সবাই? আমার কি সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা কমেন্টে একটু জানাও। যদি সব কিছু ঠিক থাকে তাহলে জাস্ট একটা ওয়াই লিখে কমেন্ট করো, বুঝবো যে ইয়েস এভরিথিং ইজ গোয়িং ভেরি ফাইন। সো সবাই একটু জানাই। তোমরা কনফার্ম করলে কিন্তু আমি শুরু করে দিব। ওকে, এভরিথিং ইজ ক্লিয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, যারা আজকের এই লাইভটাতে যুক্ত হয়েছে, আমাদের ওরিয়েন্টেশন লাইভ, আমাদের ইংলিশ 360-র একেবারে শুরু থেকে যেই কোর্সটাকে কেন্দ্র করে আমরা মূলত এই প্ল্যাটফর্মটাই পুরো লঞ্চ করে ফেলেছি, এইচএসসি 27 এবং 28-এর এই চমৎকার কোর্সটা ইংলিশ হ্যাকার। এখানে মেইনলি আমরা ইংলিশকে হ্যাক করব এই কোর্সটার মধ্যে, দ্যাটস ওয়াই নাম হচ্ছে ইংলিশ হ্যাকার। আজান হচ্ছে, আমরা আজানের বিরতি নিব, বাট আমরা অবশ্যই কি করব, যারা এই লাইভটা দেখতেছি প্রত্যেকেই তোমাদের যে সকল গ্রুপ আছে সে সকল গ্রুপগুলোতে শেয়ার করার চেষ্টা করবা, অ্যান্ড সবাই একটু লাইক করবা। দেখো লাইক বাটন আছে এখানে, যদি ক্লিক করো তাহলে কি করবে, ইউটিউব অ্যালগরিদম সবার সামনে কিন্তু এই ভিডিওটা পৌঁছায় দিবে, এই লাইভটা পৌঁছায় দিবে। সো ভাইয়ার পক্ষ থেকে তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যে প্রত্যেকেই এই লাইক বাটনটার উপর ক্লিক করবো, আমিও নিজেও কিন্তু করে দিয়েছি। ওকে, অ্যান্ড আমাদের আজকের এই লাইভের মধ্যে তোমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছো কাইন্ডলি একটু জানাও। অনেকেই হচ্ছে আমার সঙ্গে ক্লাস করো দেশের বিভিন্ন প্রান্ত থেকে, সো সবাই একটু জানাবা। হ্যাঁ, দেখো রোজা বিনতে জামান অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলা, থ্যাংক ইউ। আদিত্য দাস, ঢাকা থেকে হচ্ছে আদিত্য দাস, ভেরি গুড। মাসুমা জান্নাত, আচ্ছা। মহিব হচ্ছে নীলফামারী থেকে, গোপালগঞ্জ থেকে হচ্ছে কামরুজ্জামান জিহাদ, এক্সিলেন্ট। দিনাজপুর থেকে রিফাত হোসেন, আচ্ছা। একজন কিন্তু উগান্ডা থেকেও আমাদের সাথে আছে, উগান্ডা থেকে আসে হচ্ছে আমাদের ওয়ারেজ আহমেদ আবিদ, ও আমাদের কোর্সে কিন্তু ইতিমধ্যেই এনরোলও করে ফেলছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে, খুবই ডেঞ্জারাস এলাকা, আছে আমাদের এক স্টুডেন্ট ইকরামুল ইসলাম। দেন আছে হচ্ছে মাহিন আছে গাজীপুর থেকে। ওকে, বগুড়া থেকে আছে হচ্ছে আপন খাগড়াছড়ি থেকে। দেখছো সেই না, একদম পুরা খাগড়াছড়ি থেকে উত্তরবঙ্গ পর্যন্ত সব জায়গা থেকে কিন্তু আমাদের স্টুডেন্টরা। সিলেট থেকে আছে শাহরিয়ার সোহাগ, অনেক দিনের পরিচিত স্টুডেন্ট। ঢাকার যাত্রাবাড়ি থেকে হচ্ছে রুবি আক্তার, ঢাকা মিরপুর থেকে মাসুমা জান্নাত, এক্সিলেন্ট। তোমরা অনেক দিন ধরেই হচ্ছে আমাকে মিস করতেছিলে, আমি জানি। সো আর মিস করবা না, এখন থেকে আমাদের স্টুডিওর কার্যক্রম চলতেছিল তোমাদের জন্য, যাতে চমৎকারভাবে আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস নিতে পারি এবং রেকর্ডেড ক্লাসগুলো নিতে পারি। আগের থেকে লাইভ থেকে শুরু করে সব কিছু ইমপ্রুভড কিনা একটু জানায়ও, যে ইংলিশ 360-র আগের যে ভিডিওগুলো ছিল তার চেয়ে কিন্তু এখন কোয়ালিটি অনেক ভালো। কারণ তোমাদেরকে যেহেতু আমরা পেইড সার্ভিস দিচ্ছি, এখন থেকে টাকা পয়সা দিয়ে পড়বা, সেরাটা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের, রাইট? ওকে, যশোর থেকে, ফরিদপুর থেকে, রোজা বিনতে জামান হচ্ছে ফরিদপুর থেকে, আমার জেলা ফরিদপুর। ওকে, ওরিয়েন্টেশন লাইভ ক্লাস আজকের আমাদের এই প্রোগ্রামের। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছ যে আমরা মূলত আমাদের পুরো এই কোর্সটাতে কত মার্ক কাভার করব, 200-তে 200। দেখো এইচএসসিতে টোটাল মার্ক যত তার মধ্যে ইংরেজিতেই কিন্তু 200 মার্ক, বুঝছো? এবং এখানে তুমি যদি হচ্ছে 160 পাও তাহলেই তোমার এ প্লাস হবে, 160 বা তার বেশি পেলে। তোমাদেরকে আমি বলবো যে তোমরা টার্গেট করবা 180 প্লাস, দেখবা যে ইনশাল্লাহ পাবা। যদি আমার সঙ্গে বছরের শুরু থেকে যেভাবে তোমরা শুরু করেছো, একেবারে কলেজ লাইফের শুরু থেকে, তুমি অবশ্যই ইনশাল্লাহ পাবা এই নাম্বারটা। অ্যান্ড এইচএসসি ইংরেজিতে এ প্লাস পাওয়ার যে সহজ সূত্র, সেইটা মেনটেন করেই আজকে আমাদের যে লেসন প্ল্যান তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কিভাবে আমরা পুরো 2টা বছর যাবত আমরা এই পুরো কোর্স কমপ্লিট করব। ঠিক আছে, যারা 28, যারা 27, তারা কোনো চিন্তা করো না ভাইয়া, তোমাদের টেস্ট পরীক্ষার আগে ভাইয়া তোমাদের সিলেবাস কমপ্লিট করে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যতটুকু প্রিপারেশন নিয়ে তোমার যাওয়া দরকার। নেক্সট দেখো, ইংলিশ হ্যাকার কোর্সের মধ্যে আসলে কি কি আছে। ওরিয়েন্টেশন লাইভের কাজ হচ্ছে তোমাদেরকে পরিচয় করায় দেওয়া আমাদের ফিচারগুলোর সঙ্গে, যাতে তোমার একটা জিনিসও মিস না হয়। তো প্রথমে হচ্ছে ইংরেজি প্রথম আর দ্বিতীয় পত্র। এখানে আমরা প্রত্যেকটা টপিক একদম 100% কভার করব। তোমার বইয়ের মধ্যে টোটাল তোমার হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার বইয়ের মধ্যে দেখবা একটা ছিল হচ্ছে গল্পের পার্ট, কবিতার পার্ট।
ওইখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হতো, আর ছিল কিছু প্যাসেজ। টোটাল 45 থেকে 50টা প্যাসেজ পড়া লাগতো। এখন কতগুলা পড়া লাগবে জানো? এখন তোমাদের 16টা কবিতা আছে, আগে ছিল হচ্ছে 60টা কবিতা, এখন 16টা কবিতা। আর এখন সেই সঙ্গে প্যাসেজ পড়তে হবে 70টা বেশি, 70টার বেশি প্যাসেজ তোমাকে পড়তে হবে। আমি কাউন্ট করে দেখেছি, 60 থেকে 70টা অ্যাপ্রক্সিমেটলি পড়লে মোটামুটি তার মধ্যেই কমন থাকবে। প্যাসেজগুলোর বাইরেও ভাইয়া এর মধ্যে আরও কি ইনক্লুডেড আছে? রিডিং ফর প্লেজার, আনন্দ পাঠ। বাংলা বইয়ের সঙ্গে, বাংলা প্রথম পত্র যে বইটা থাকে তার সঙ্গে একটা আনন্দ পাঠ থাকে। আনন্দ পাঠ থাকতো, তোমাদের কি ছিল এই আনন্দ পাঠ নাকি এইচএসসিতে আছে মনে হয়? হ্যাঁ, আনন্দ পাঠ। এই আনন্দ পাঠটা বাংলায় 2টা বই থাকে আলাদা, একটা থাকে মূল বই যেখানে গল্প কবিতা থাকে, আর একটা থাকে আনন্দ পাঠ, ছোট্ট একটা চিকন বই, ওর মধ্যে নাটক উপন্যাস থাকে। তো ইংরেজিতেও এই আনন্দ পাঠ এখন আছে, বাট ইংলিশ ফর টুডে বইটার মধ্যেই একেবারে শেষের দিকে ওই পাঠটাও পড়তে হবে, ওইখান থেকেও প্রশ্ন আসতে পারে। স্পেশালি অ্যাডমিশনে ওইখান থেকে কোয়েশ্চেন আসবে, ড্যাম শিওর, কারণ পোলাপান এগুলো পড়বে না। সো আনন্দ পাঠকে ইংলিশে বলতেছে হচ্ছে রিডিং ফর প্লেজার। কি বলতেছে? রিডিং ফর প্লেজার। প্লেজার মানে হচ্ছে আনন্দ, তাহলে আনন্দের জন্য পড়াশোনা। এই যে রিডিং ফর প্লেজার সহ যতগুলা প্যাসেজ আছে, যতগুলা কবিতা আছে, ভাইয়া তোমাদেরকে সবগুলা পড়াই দেবে, একদম কোনো চিন্তা নাই, এসএসসির মতোই। ঠিক আছে, দেখো আরও চমৎকারভাবে এইচএসসিতে পড়ানো সম্ভব, যেহেতু সময় বেশি পাবো। এরপরে তোমরা কি পাবা দেখো, প্রত্যেক ক্লাসের সঙ্গে একটা করে স্মার্ট শিট পাবা। কেন এটা স্মার্ট শিট বলতেছি? বিকজ এইটা আসলে গতানুগতিক কোনো বইয়ের লাইনগুলো তুলে দেওয়া নাই এই শিটের মধ্যে। এই শিটের মধ্যে ভাইয়া তোমাকে যেই ভাষা ব্যবহার করে পড়াই, যেই টেকনিক ব্যবহার করে পড়াই, ওই টেকনিক অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জিনিস থাকবে। ঠিক আছে, সো এই জন্য আমরা এটাকে স্মার্ট শিট নাম দিয়েছি। এবং হ্যান্ড নোট, ভাইয়ার যে হ্যান্ড নোট এটাও পাবা, আর এক্সক্লুসিভ রিভিশন শিট সাথে থাকবে, ফ্ল্যাশ কার্ড থাকবে। ফ্ল্যাশ কার্ড কি জিনিস? একটা প্যাসেজ পড়ছো, ওইখান থেকে মিনিমাম 15-20টা শব্দ বের হবে যা তুমি আগের জীবনেও দেখো নাই, কিন্তু ওই শব্দগুলোকে আমরা চিত্রের মাধ্যমে মনে রাখার জন্য একটা শব্দের জন্য একটা ফ্ল্যাশ কার্ড দিব, 15টা শব্দের জন্য 15টা ফ্ল্যাশ কার্ড দিব। এইগুলো তোমার মোবাইলের মেমোরিতে চাইলে তুমি সেভ করে রাখতে পারো, তোমার প্রোফাইলের মধ্যে তুমি আপলোড করে রাখতে পারো ফেসবুকের, যে মাঝে মাঝে স্ক্রল করলে ওই কি দেখতে পারবা, ওই ছবিগুলো দেখতে পারবো, ওই পোস্টের ছবিগুলো দেখতে পারবা, শব্দগুলো তোমার লাইফ টাইম মনে থাকবে, অ্যাডমিশনে অনেক হেল্প করবে। দেখো এইবার আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রি রিকুইজিট সিস্টেম। এইটা বাংলাদেশে আমার ক্লাসের মধ্যে প্রথম প্রি রিকুইজিট সিস্টেম, বুঝছো? আর কোথাও তুমি পাবা না, এটা আমি একটু পরে ব্যাখ্যা করবো। প্রি রিকুইজিট মানে কি? পূর্ব শর্ত। প্রত্যেকটা ক্লাস করার আগে তোমাকে কিছু বেসিক জিনিস শিখে আসতে হবে। তার জন্য তোমাকে আমরা গ্রামার এক্সপার্টের কোর্স কিন্তু টোটালি ফ্রিতে দিয়ে দিছি, যেটার দাম কিন্তু 490 টাকা এই মুহূর্তে। আর ফ্রি হ্যান্ড রাইটিং আরও 490 টাকা, অর্থাৎ 980 টাকার কোর্স কিন্তু তুমি ফ্রিতেই পেয়ে গেছো যারা এই যে 27-28 ভর্তি হয়েছো। সুতরাং তোমার কোর্সের দাম থাকতেছে কত? 400-500 টাকা মাত্র। এই সব কিছু কিন্তু তুমি এর মধ্যেই পেয়ে যাবা। প্রি রিকুইজিট সিস্টেম, কোন ক্লাসের আগে কোন ক্লাসটা করে আসবা লেখা আছে লেসন প্ল্যানের মধ্যে, করে আসলে ওই ক্লাসটা তোমার চেয়ে ভালো আর কেউ পারবে না। ঠিক আছে, এবার দেখো একাডেমিক প্লাস অ্যাডমিশন লিঙ্ক থাকবে, কানেকশন থাকবে প্রত্যেকটা ক্লাসের মধ্যেই। যে একটা ক্লাস যখন করতেছো তখন একটা প্যাসেজ, এইটার কোন কোন টপিকগুলো তোমার একাডেমিকে দরকার এবং কোন কোন টপিকগুলো অ্যাডমিশনের জন্য দরকার, প্রত্যেকটা ক্লাসের সঙ্গে কিন্তু সেটা থাকবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কোর্সের টোটাল ফিচার। এইবার হচ্ছে আমাদের বিশেষ কিছু হাইলাইটস দেখতে পাচ্ছ। টোটাল ক্লাস হবে 80+, বুঝছেন? 80+, আই মিন এইচএসসি সিলেবাসে। কিসে? এইচএসসি সিলেবাসে। বাংলাদেশে আমার চেয়ে বেশি ক্লাস আর কেউ দিবে না। আমি সবার ক্লাস নাম্বার দেখেছি সবগুলা কোর্সের, এইচএসসি, বুঝছেন, ইংলিশের উপরে 80+ ক্লাস দিব। এছাড়াও থাকবে হচ্ছে প্রশ্ন সমাধান ক্লাস, মানে ওইটাও থাকবে 30-40টার মতো আরও, বুঝছেন? কই যাচ্ছে ক্লাসের সংখ্যা। অ্যান্ড মানে এটা সবার জন্য না, এই 80টা সবার জন্য, বাট প্রশ্ন সলভের ক্লাস কাদের জন্য? যারা চাইতেছে যে না আমি নিজেকে এক্সপার্ট লেভেলে নিয়ে যাব, রুদ্র ভাইয়ার মতো করে চিন্তা করে করে প্রশ্নগুলো সলভ করতে শিখবো, তাদের জন্য হচ্ছে ওই ক্লাসগুলো দেওয়া থাকবে। তোমাকে জাস্ট ওই ক্লাসগুলো করতে হবে। ঠিক আছে, প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাস দেওয়া থাকবে। অ্যান্ড এছাড়াও ফ্রি হ্যান্ড রাইটিংয়ের 20টা ক্লাস, তারপর হচ্ছে তোমার ওই যে গ্রামার এক্সপার্টের 20টা ক্লাস, 40টা ক্লাস, ওইখানে আরও 40টা ক্লাস ফ্রি পাচ্ছ, যেগুলো এর বাইরে। সো এতগুলা কিন্তু আর কোথাও নাই বাংলাদেশের কোনো কোর্সের মধ্যে। দেন দেখো আমাদের টার্গেট স্কোর থাকবে 200, পুরো 200 মার্ককে কাভার করে পড়াশোনা করব যতটুকু আমাদের সর্বোচ্চ গ্র্যাব করা যায়। এবং আমার রাইটিং পার্টগুলো পাস করার পর আশা করি রাইটিং পার্টে তোমাদের যে নাম্বার কমতো ওইটা আর খুব বেশি একটা কমবে না। এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যে আসলে 4-in-1 ম্যাটেরিয়ালস থাকবে, বুঝছেন? একটা ক্লাসের মধ্যে 4টা ম্যাটেরিয়ালস পাবা, স্মার্ট শিট পাবা, স্লাইড পাবা, এক্সাম পাবা, আর হচ্ছে ফ্ল্যাশ কার্ড পাবা। এই 4টা জিনিস প্রত্যেকটা ক্লাসের সঙ্গে তোমরা ম্যাটেরিয়ালস হিসেবে পাবা, স্টাডি ম্যাটেরিয়ালস। ক্লাস করছো, শুধু ক্লাস নোট দিয়েই কাজ সারা, আর কিছুই তোমাকে সঙ্গে দিবে না। তোমাকে ক্লাস নোটের সঙ্গে
আরও এই যে যাতে বই না কেনা লাগে, এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। ধরেন আপনাকে আমি রাইট ফর্ম অফ ভার্ব পড়াইছি, রাইট ফর্ম অফ ভার্বের বিগত সালে সব প্রশ্ন, তোমার কি বই কেনা লাগতো না? ওগুলো পড়ার জন্য টেস্ট পেপার কেনা লাগতো? কেনা লাগবে না, আমি দিয়ে দিব এখানে পিডিএফ আকারে, বুঝছেন? তো ই বুক পাবেন আর কি, যেটাকে আমরা বলতেছি ই বুক। ওকে, নেক্সট চলেন আমরা পরেরটাই চলে যাই। এবার ইংলিশ হ্যাকার অন্যান্যদের চেয়ে কেন অ্যাকচুয়ালি আলাদা? এই স্লাইড শিট তো এগুলো আছেই, ভোকাবুলারি ফ্ল্যাশ কার্ড আছে, টপিক ওয়াইজ প্রত্যেক টপিকে কিন্তু এক্সাম হবে, সো এটা এগুলো টিপিক্যাল। হ্যাঁ, দেন চলেন দেখেন, আমরা আজকে মেইনলি যেহেতু তোমরা আসছো অনেক কষ্ট করে ওরিয়েন্টেশন ক্লাস করতে, আমি শুধু কোর্সের বিজ্ঞাপন দিলে কেমন হয়ে যায় না? তোমরা কি আজকে, তোমাদের কাছে প্রশ্ন, তোমরা কি কিছু একটা পড়তে চাও? মানে যেই জিনিসটা পড়লে তোমাদের আসলে ভালো লাগবে, মনে হবে না যে পড়তে আসছি, অনেক আনন্দ লাগবে। একটা কবিতা তোমাদেরকে পড়াবো, কারণ দেখলাম অনেকগুলো ওরিয়েন্টেশনে কিন্তু কবিতা পড়ানো হয়েছে। সো সেই কবিতাটা আমার কাছে দেখে খুবই হতাশ লাগছে অনেকগুলো ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে, এবং ওই ক্লাসটা যে মানে আসলে কি বলবো, কিছু বলার নেই। আজকে ক্লাস করে একটু কম্পেয়ার করো যে ভাইয়া আমি আসলে কোনো প্রিপারেশন নিয়ে আসি না, উইদাউট এনি প্রিপারেশন, মানে আই সোয়ার এগেইন যে কোনো প্রিপারেশন নিয়ে আসি না। স্টিল আমি যতটুকু সাহিত্য জানি, কিংবা যতটুকু সাহিত্য একাডেমিক স্টুডেন্টদের জন্য দরকার, অ্যাডমিশনের জন্য দরকার, এইটার লেভেল তুমি আসলে এমনিতেই ম্যাচ করতে পারবা, বুঝছো? তো এই যে সাহিত্য সমালোচনা যে ইংরেজির একটা পার্ট, এটা কিন্তু আমার একাডেমিকের বড় অংশ জুড়ে ছিল। আমি লিঙ্গুইস্টিক্সের স্টুডেন্ট, আমার স্টাইলিস্টিক্স কিন্তু আলাদা একটা কী ছিল, আলাদা 2-3টা কোর্সই ছিল স্টাইলিস্টিক্সের উপরে, অর্থাৎ আমরা সাহিত্যের উপর সমালোচনা করতাম। সাহিত্যের সমালোচনা বলতে বদনাম করা না, ঠিক আছে, গীবত করা না, সাহিত্যের ভেতরে কোন বিষয় দিকগুলা কেন বলা হয়েছে, ঠিক আছে, সাহিত্যটাকে বিশ্লেষণ করাকেই সাহিত্যের ভাষায় বলে, একাডেমিক ল্যাঙ্গুয়েজে বলে হচ্ছে সাহিত্য সমালোচনা। সো প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে খুব মজা করে পড়াইতে পারবো। ছোট্ট একটা কবিতা, তোমরা কি পড়তে চাও কিনা? তোমরা কি আজকে পড়তে চাও? জাস্ট 5 মিনিট সময় দিয়ে তোমাদেরকে ধরো একটা কবিতা পড়ানোর পর কিছু এমসিকিউ সলভ করাবো, যেটা গুচ্ছ বি ইউনিটে আসছিল। মানে এই যে বাংলাদেশের কতগুলো ভার্সিটি গুচ্ছ পরীক্ষা নেয়, তারপর এখানে দেখতে পাচ্ছ গুচ্ছ এ ইউনিটে আসছিল, এই কবিতা থেকে প্রশ্ন আসছিল যে বিভিন্ন ভার্সিটিতে, সেই রকম কিছু প্রশ্ন তোমাদেরকে একটু সলভ করে দিব, ঠিক আছে? তাইলে একাডেমিকে কিন্তু কবিতা থেকে মেইনলি আসে কি জানো তোমাদের? কবিতা থেকে আসে মেইনলি হচ্ছে পরীক্ষার মধ্যে থিম আর সামারি। কি আসে? থিম অর সামারি, এই জিনিসগুলো প্রত্যেকটা কবিতা থেকে আসে। তো এটা হলো কিসে আসে? এইচএসসিতে। তো স্যার তো বলছিল এইচএসসির সঙ্গে অ্যাডমিশনও পড়াবে, তাইলে থিম আর সামারির বাইরে অ্যাডমিশনের প্রশ্নগুলো কিন্তু সলভ করে দিব, প্রত্যেকটা কবিতা থেকে কি কি আসতে পারে, ঠিক আছে? কে কে পড়তে চাও? আই থিঙ্ক তোমরা পড়তে চাও, আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। আমি তাহলে তোমাদেরকে একটুখানি, যেহেতু তোমরা ফ্রি সময়, তোমাদের প্রচুর ফ্রি সময়, অ্যান্ড তোমরা ক্লাস করে পাগল করে ফেলছো, তো আজকে আমি তোমাদেরকে পড়াবো। তোমরা যেহেতু চাইছো পড়তে, অল্প একটু, জাস্ট কয়েক মিনিটের ব্যাপার। চলো নেক্সট আমরা যাই। দেখেন, এই প্রশ্নগুলো আমরা সলভ করব, পড়াশোনা একটু পরে করি, আগে আপনাদেরকে বুঝায়, পড়াশোনায় পরে আসি। এইচএসসি 28 আর 27 ইংলিশ হ্যাকারের যে রুটিন তোমরা ডাউনলোড করবা, তোমাদের হচ্ছে লগ ইন করার পরে রুটিনটা ডাউনলোড করতে পারবা। সবার জন্য আজকে পাবলিক করে দিব প্রথম 20টি ক্লাসের। কয়টি? আমি হচ্ছে প্রথম 20টি ক্লাসের দিয়েছি, প্রথম 20টি, চাইলে আমি সবগুলো দিতে পারতাম। কেন প্রথম 20টা দিছি জানো? এই প্রথম 20টাই তোমাদের আসলে একটা লেভেল আমি যাচাই করব, এবং যদি কোনো রকম ইমপ্রুভমেন্টের দরকার হয়, তোমাদের কোনো রিকুইজিশন থাকে আমার কাছে যে স্যার এই জিনিসটাকে আমরা আরেকটু এইভাবে শিখতে চাই, তখন যেন আমি আরেকটু মডিফাই করতে পারি 21 নাম্বার লেকচার থেকে। সো আমাদের প্রাইমারি 20টা এখানে আছে, 21 থেকে 40 পর্যন্ত আরেকটু আপডেট হবে, তারপর 40 থেকে আমরা আস্তে আস্তে ডিফিকাল্টের দিকে যাবো এবং ইংলিশ আস্তে আস্তে অ্যাডভান্স জিনিসগুলো শিখবো। তো দেখো, আমাদের এই যে লেকচার 1, যেটা লেকচার 1, এর মধ্যে থাকবে আর্টিকেলের রুলস। প্রথম ক্লাসের মধ্যে আমরা আর্টিকেলের রুলস পড়বো। হ্যাঁ, এটা ইংরেজি দ্বিতীয় পত্রের। লেকচার 1 আমাদের সবসময় থাকবে, বিজোড় সংখ্যকগুলো থাকবে ইংলিশ সেকেন্ড পেপারের। কিসের? সেকেন্ড পেপারের। লেকচার 3 দেখো আবার সেকেন্ড পেপারের। কিন্তু লেকচার 2 জোড় সংখ্যক যে লেকচারগুলো, সেগুলো আমরা হচ্ছে ইংরেজি প্রথম পত্র পড়বো। আর প্রথম পত্র দ্বিতীয় পত্র একসঙ্গেই পড়বো। যেই কলেজে যাই পড়াক না কেন, অবশ্যই প্রথম আর দ্বিতীয় পত্র একসঙ্গেই ইংরেজি পড়তে হবে। এটা যদি তুমি না পড়ো, তাহলে আসলে তোমার পড়াটা খুব একটা কাজে লাগবে না। সেকেন্ড পেপার আলটিমেটলি প্রথম পত্রে লাগবেই, বুঝছেন? লাগবেই। যেমন পার্ট অফ স্পিচ আপনাকে শেখাইতে হবে, আর্টিকেলস শেখাইতে হবে, এই জিনিসগুলো তো আপনার ঘুরে ফিরে গিয়ে ফার্স্ট পেপারে উইথ ক্লুজ উইদাউট ক্লুজে কাজে লাগবে, এরকম টপিক আছে। সো এই জন্য আমরা দুটো একসঙ্গে আগাবো। ম্যাটেরিয়ালস কী কী পাবেন এগুলো বুঝে নেবেন, লেসন প্ল্যান দেখে আপনি পাইছেন কিনা, না পাইলে স্যারকে জ্বালাবেন, স্যারের টিম তৈরি করে দিবে। দেখেন, প্রি রিকুইজিট বা পূর্ব শর্ত, এটা হচ্ছে আমাদের ক্লাস করতে আসার পূর্ব শর্ত। পূর্ব শর্ত কোড থেকে করে আসবেন, এটা আসবেন হচ্ছে গ্রামার এক্সপার্ট কোর্সের মধ্যে আপনাদের অ্যাক্সেস থাকবে, আমাদের গ্রামার এক্সপার্ট, ঠিক আছে? এই কোর্সের ক্লাসগুলো করে আসবেন। কিসের? ধরেন আর্টিকেল
ক্লাস করতে আসছেন, আপনাকে নাউন আর অ্যাডজেক্টিভের ক্লাস করে আসতে হবে একটু হলেও। নাউন আর অ্যাডজেক্টিভের ক্লাস করে আসলে আপনার কাছে আর্টিকেল বুঝতে খুবই চমৎকার হবে এবং আপনার পারফরমেন্স অন্যদের থেকে ভালো হবে। বিকজ আর্টিকেল পড়াইতে গেলে আমি আপনাকে বারবার বলবো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না। তাহলে কি আপনি জানেন অ্যাবস্ট্রাক্ট নাউন কি? আপনি কি পারবেন ক্লাসে প্রশ্ন সলভ করতে? পারবেন কিভাবে? ওই যে হালকার উপর ঝাপসা, স্যার বলছে এ এন এইখানে হবে ওইখানে হবে, এইসব কাপঝাপ জিনিস দিয়ে আসলে ভালো করা সম্ভব না। আমার টার্গেট কত? আমার স্টুডেন্টকে 90+ পাওয়ানো। আর 90+ পাইতে হলে তোমাকে গ্রামারে 60-এর মধ্যে 60 প্রিপারেশন নিতে হবে। 60-এর মধ্যে 60 প্রিপারেশন যদি নিতে চাও ভাইয়া, তাহলে তোমার কি করা লাগবে? তাহলে কিন্তু প্রত্যেকটা টপিকের বেসিক জানা লাগবে। ফর এক্সাম্পল বললাম, আর্টিকেলের জন্য কি জানা লাগবে? তোমাকে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো জানা লাগবে, ম্যাটেরিয়াল নাউন কোনগুলো জানা লাগবে, যে এইগুলোর আগে তোমার আর্টিকেল ব্যবহার করা যাবে না নির্দিষ্ট করে বুঝে না বুঝাইলে, ঠিক আছে? সো দেখেন, এই জন্য নাউন আর অ্যাডজেক্টিভ করে আসবেন। আবার দেখেন, আপনি আমাদের 2 লেকচার করবেন, লেকচার 2 প্যারট স্টেল, এর জন্য বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাসটা করবেন, তাহলে ভালো বুঝবেন। বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাস কিন্তু আমাদের ইউটিউবেও আছে, গ্রামার এক্সপার্টেও থাকবে। তারপর আর্টিকেল সলভ ক্লাস, ওইখানেও আর্টিকেলের রুলগুলো পড়ে আসবেন। কোত্থেকে রুল পড়বেন? এই যে আগের ক্লাসে যে রুলগুলো পড়াইছিলাম ওইগুলা পড়ে আসবেন প্রি রিকুইজিট। তারপরে এসে আর্টিকেল সলভ ক্লাস করতে আসবেন। আপনি প্রথম ক্লাস আর্টিকেলের করেন নাই, পরের ক্লাসে আসছেন আর্টিকেলের প্রশ্ন সলভ করতে, আপনি জীবনে পারবেন? ইম্পসিবল, পারবেন না। সো এটা করে আসবেন। আমাদের পুরো এইটা একটা গুগল ম্যাপ, যেভাবে মানুষ ট্র্যাক করে আগায় ওইভাবে আগায় তোমাদেরকে শেষ পর্যন্ত নিয়ে যাব। একাডেমিকেই অ্যাডমিশন প্রিপারেশন কমপ্লিট করে দিব, কারণ গ্রামার এক্সপার্ট কোর্সটা সম্পূর্ণ অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থাকবে, ঠিক আছে? তুমি যতটুকু বুঝো আর কি। তো এই হচ্ছে লেসন প্ল্যান, টোটাল 20টা লেকচারের এই একইভাবে লেসন প্ল্যান আমাদের দেওয়া আছে। নেক্সট, এই যে এখানে দেওয়া আছে প্রি রিকুইজিট লার্নিং মেথড চিত্র, যেগুলো তোমাদের পিডিএফ দিব, দেখে নিও। মজার ব্যাপার, আমাদের এই কোর্সটার সঙ্গে স্পেশাল 2টা জিনিস ফ্রি থাকবে। বলছে 490 টাকার কোর্স, একদম তোমার জন্য ফ্রি, 100% ফ্রি অ্যাক্সেস থাকবে। একটা হচ্ছে গ্রামার এক্সপার্ট, এখান থেকে বেসিক ক্লিয়ার করবা, অ্যাডভান্সডও ক্লিয়ার করবা, গ্রামারের সম্পর্কে জানতে পারবা গভীরভাবে। আর এই যে ফ্রি হ্যান্ড রাইটিং টোটাল কোর্সটা, এই কোর্স করার পরে তুমি নিজে থেকে প্রত্যেকটা বাক্য লিখতে পারবা, আমি গ্যারান্টি দিচ্ছি। আমার ওয়ার্কবুক থাকবে এখানে, প্রত্যেকটা ক্লাসের সঙ্গে একটা করে ওয়ার্কবুক জুলা যদি কমপ্লিট করে ইংলিশে লেখো, তাহলে তোমার দেখবে যে অস্থির হয়ে গেছে, ঠিক আছে? প্যারাগ্রাফ রাইটিং থাকবে এখানে, কম্পোজিশন রাইটিং কীভাবে করতে হয় আদর্শ, একদম সেন্টেন্স বিল্ডিং থেকে শুরু করে প্যারাগ্রাফ কম্পোজিশন, তারপর হচ্ছে লেটার, ইমেইল, এইভাবে এগুলো কীভাবে লিখতে হয়, কোন প্যাটার্নে লিখলে মার্ক বেশি পাওয়া যায়, এই সকল টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে এখানে, এবং তোমাদের সাজেশনও দেওয়া থাকবে। সো ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সও কিন্তু টোটালি ফ্রি এর সঙ্গে, ওকে? সো কোর্সের ফিচারগুলো তোমরা আদায় যাতে করে নিতে পারো, সেই জন্য এই জিনিসগুলো দেখাই দিলাম। নাও চলেন আপনাদেরকে একটা কবিতা পড়াবো মজার জন্য। এই কবিতাটাকে আজকের পড়া হিসেবে নেওয়া যাবে না, এটাকে ফান হিসেবে নেব, হ্যাঁ? সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি কবিতাটার নাম হচ্ছে ড্রিমস, অ্যান্ড আপনাদের বইয়ের হচ্ছে এটা 7 কিংবা 8 নাম্বার কবিতা, মানে যতগুলো কবিতা আছে লেসন ধরে ধরে আগাইলে। এটা লিখেছেন হচ্ছে তোমার ল্যাংস্টন হিউজেস, উনি একজন আমেরিকান পোয়েট। ল্যাংস্টন হিউজেস উনি একজন আমেরিকান পোয়েট। একই নামে আরেকটা কবিতা আছে ড্রিমস, ঠিক আছে? এই ড্রিমস নামে আরেকটা কবিতা আছে। এই কবিতাটা তোমাদের বই 2টা কবিতায় 2টার নামই ড্রিমস, কিন্তু এটা লিখছেন হচ্ছে D.H. লরেন্স, বুঝছো? এই কবিতাটা লিখেছেন D.H. লরেন্স। শায়দ কবিদের নাম তো আই ডোন্ট নো হয়েছে কিনা, চেক করার দরকার আর কি। সো D.H. লরেন্স, আর হচ্ছে এটা লিখেছে ল্যাংস্টন হিউজেস। ইনি একজন পারহাপস উনি একজন হচ্ছে ব্রিটিশ পয়েট, আর উনি একজন আমেরিকান পয়েট, ঠিক আছে? দুজন আলাদা পয়েট। তো আমরা আজকে ল্যাংস্টন হিউজেসের যে কবিতাটা, এই কবিতাটা পড়ব, ঠিক আছে? তো উনি একজন আমেরিকান পয়েট, ওনার জন্ম সালটাল দেওয়া আছে, এগুলো অ্যাডমিশনে অনেক সময় আসে কি কোন জায়গার পয়েট। তো মেইনলি কবিতা যখন আমরা পড়ি, আগে কবিতাটাই পড়ব, তারপর দেখব এখানে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করা হয়েছে, ডিভাইস বা টুল ব্যবহার করা হয়েছে। আমরা সাধারণ মানুষ, ধরো আমরা যারা প্রযুক্তি নিয়ে কাজ করি, এডটেক নিয়ে কাজ করি, আমার হাতে যেমন বিভিন্ন টুল ইউজ করতেছি না, এটা একটা টুল বা যন্ত্র। কবিদের যন্ত্র কি জানো? কবিরা তার পাঠকদের বোঝার স্বার্থে তারা অনেক সময় বিভিন্ন জিনিসের সঙ্গে বিভিন্ন জিনিসের তুলনা করেন। এটা শুধু যে তুলনা করেন এমন না, মাঝে মাঝে কোনো কিছুর যে ধরো কোনো একটা স্পিচের যে দৃঢ়তা, ওইটা বোঝানোর জন্য অনেক সময় কিন্তু রিপিটেশন করেন, ঠিক আছে? সো কখনো রিপিটেশন করেন, আবার কখনো এরকম দেখা গেছে কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর তুলনা করেন, হ্যাঁ? তারপর যেমন এছাড়াও দেখা গেছে কোনো একটা জিনিসকে, ধরো কোনো একটা বস্তু বা বিষয়কে মানুষের মতো কেমন করা হচ্ছে, প্রাণ দেওয়া হচ্ছে। তো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু তারা ব্যবহার করে কেন? আসলে যাতে পাঠকদের কাছে জিনিসগুলা আরও বেশি কানেক্টেড লাগে, তাদের কাছে আরও বেশি চমৎকার লাগে, জিনিসগুলো যেন তারা পড়ে জীবনের সঙ্গে কানেক্ট করতে পারে, রিলেট করতে পারে। এই জন্যই এই ধরনের টার্মসগুলো বা এই ধরনের ডিভাইসেসগুলো ব্যবহার করা হয়। তার মধ্যে কিছু কিছু ডিভাইসের নাম তোমাদেরকে আমি
অল্প পরিসরে পরিচয় করে দিই। এর মধ্যে 1 নাম্বার আছে হচ্ছে সিমিলি একটা, এইখানে যেটার ব্যবহার আছে। তারপর মেটাফর আছে, ঠিক আছে, মেটাফর আছে, সিমিলি, মেটাফর, এছাড়াও আছে হচ্ছে পার্সনিফিকেশন। এইগুলো থেকে কিন্তু অ্যাডমিশনে প্রশ্ন আসে, বুঝছেন। সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন আছে, তারপর হচ্ছে অক্সিমোরন আছে, তারপর হচ্ছে অ্যালিটারেশন আছে, বুঝছেন, অ্যালিটারেশন আছে, রিপিটেশন আছে, হ্যাঁ। সো তারপর আইরনি আছে, অনেক সময় আইরনি আছে। এই ধরনের আমি অল্প কয়েকটি ডিভাইসের নাম বলছি, সবগুলা বলি নাই। তো এই ডিভাইসগুলো কবিরা সাধারণত তাদের কবিতার মধ্যে ব্যবহার করে থাকেন, পাঠকের কাছে জিনিসগুলো আরও বেশি কী করে তোলার জন্য, আরও বেশি মানে বোধগম্য করে তোলার জন্য, ঠিক আছে। সো চলেন আমরা এই জিনিসগুলোকে একটু, ওকে ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো একটু লিখে নেব। সবাইকে বই খাতা নিয়ে বসছি? কে বই খাতা নিয়ে বসছি ভাইয়া বলো তো, কে বই খাতা নিয়ে বসছো? বই খাতা কে নিয়ে বসছো? আচ্ছা, এটা এখানে থাকুক, দেন এই পেজের মধ্যে হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস লিখে আর বোঝার চেষ্টা করি, ঠিক আছে। চলেন কবিতাটা চমৎকার করে পড়বো, তারপর এখানে কোনটা কি ইউজ করা হয়েছে তার সেই সময় বলবো। তবে তার আগে আমি একটু চাইতেছি তোমাদেরকে সিমিলি কি জিনিস বুঝাইতে, আর মেটাফর কি জিনিস বুঝাইতে। শোনেন, দুটি ভিন্ন, ঠিক আছে, লিখবেন কি দুটি, আচ্ছা কালারটা চেঞ্জ করে নিই। সিমিলার, মেটাফর আর পার্সনিফিকেশন, এই তিনটা জিনিস সংজ্ঞা লেখেন। যারা আজকে খাতা কলম নিয়ে বসছেন তারা লেখা শুরু করেন, যারা লেখা শুরু করেন না খাতা কলম নিয়ে চলে আসেন, ঠিক আছে। সিমিলি হচ্ছে দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা। এই কবিতার মধ্যে যা বোঝা সম্ভব, গ্রামাটিক্যাল থেকে শুরু করে এই কবিতার মধ্যে সাহিত্যিক যে সমালোচনাগুলো, প্রত্যেকটা জিনিস তোমার আমি পড়াই দেবো, ঠিক আছে। দেখো, দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা, ঠিক আছে। তুলনায় অ্যাজ অথবা লাইকের ব্যবহার কি থাকবে? অ্যাজ অথবা লাইক। আমার সাথে এখানে লেখা উচিত না, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য নোট করতে অসুবিধা হয়ে যাবে। সো সিমিলি কি জিনিস? সিমিলি হচ্ছে দুটি ভিন্ন জিনিসের মধ্যে, লেখেন, জিনিসের মধ্যে অ্যাজ অথবা লাইক, বুঝছেন, অ্যাজ অথবা লাইক ব্যবহার করে তুলনা করা, বুঝছেন। সিমিলিয়ার, মেটাফর দুইটাই কিন্তু কাইন্ডা রূপক, মানে একের সঙ্গে এক তুলনা করা। আমি যদি সমাসের সঙ্গে তোমাদের কানেক্ট করে পড়াই, রূপক কর্মধারয় সমাসের নাম কি তোমরা শুনেছো এসএসসিতে? যে হচ্ছে মন রূপ মাঝি, অর্থাৎ মনকে তুলনা করা হয়েছে মাঝির সঙ্গে। তো এই যে একটা সঙ্গে আরেকটা তুলনা, হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে রূপক বলা হয় এটাকে। এই যে তুলনা করার ব্যাপারটাকে একটার সঙ্গে আরেকটা, এইটাকে ইংরেজিতে দুইভাবে করা হয়ে থাকে সেন্টেন্সের মধ্যে। একটা হচ্ছে অ্যাজ বা লাইক ব্যবহার করে, আর একটা হচ্ছে অ্যাজ বা লাইক ছাড়া সরাসরি তুলনা, বুঝছেন। আরেকটা হচ্ছে মেটাফর, সেটাকে বলে। আর একটা হচ্ছে মেটাফর। তো মেটাফর কি জিনিস? মেটাফর হচ্ছে দুটি ভিন্ন জিনিসের মধ্যে, আমি একটু একটু করে শেখাবো, বুঝছেন, সব একদিনে শিখতে পারবেন না। দুটি ভিন্ন জিনিসের মধ্যে সরাসরি তুলনা। তোমাদের আজকে কিছু সিক্রেট জিনিস শেখাবো এখান থেকে, বুঝছো। আচ্ছা, আমরা বাংলা ভাষায় বা যে কোনো ভাষায় যে স্ল্যাংগুলো ব্যবহার করি না, গালি ব্যবহার করি, ওইগুলা কিসের অংশ জানো? ওইগুলো মেটাফরের অংশ। আমরা যে গালিগুলা ব্যবহার করি না, ওইগুলাও কিন্তু, আমরা যে গালিগালাজ করি, এইগুলাও কিন্তু কাইন্ড অফ মেটাফর। কীরকম জিনিসটা? ধরো তোমার ফ্রেন্ডকে তুমি কখনো কোনো একটা কারণে, ধরো আমি খারাপ শব্দ বললাম না, খারাপ যে সকল ওয়ার্ড সেগুলো বললাম না, এই বিড়াল এদিকে আয়, বুঝতে পারছো? ফ্রেন্ডকে ডাকছো না, এই বিড়াল এদিকে আয়, ঠিক আছে, এই ইঁদুর এদিকে আয়, হ্যাঁ। তুই যে বিড়াল বলতেছো, ইঁদুর বলতেছো, এগুলো ধরো গালি, ধরে নাও। আরও তো অনেক কিছু বলো তোমরা খারাপ শব্দ, তো সেইগুলো আর না বলি। তো দুই একটা চাইলে কমেন্টে তুমি জানাইতে পারো, বেশি খারাপ বইলো না, হ্যাঁ, যেন অশ্লীল না হয়ে যায়। তো আর মারুফের সিনেমার মধ্যে তো দেখছোই, রাইট, ওইটার উচ্চারণ করলাম না। তো এই জিনিসগুলো কাইন্ডা মেটাফর, রূপক। কেমনে? যে মারুফ যখন বলে এই ড্যাশের বাচ্চা এদিকে, তার মানে দেখো এখানে কিন্তু ড্যাশের বাচ্চার মতো বলে নাই, ডাইরেক্ট বলছে কি ড্যাশের বাচ্চা, এই যে সরাসরি তুলনা করছে, বুঝছেন।
তো এই যে ড্যাশের বাচ্চা বলছে একটা মানুষকে ড্যাশের বাচ্চার সঙ্গে তুলনা করলো, বাট সরাসরি তুলনা করছে, কোনো মতটত বলে নাই, অ্যাজ লাইক বলে নাই, এটা কাইন্ডা মেটাফর, বুঝছেন? এগুলা কাইন্ডা মেটাফর, ডেড মেটাফর বলা হয় এগুলাকে। মেটাফরের অনেকগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে এগুলো হচ্ছে ডেড মেটাফর। কেন এগুলো মৃত মেটাফর জানেন? কারণ এইগুলা মানুষ রূপকার্থে ব্যবহার করতেছে, কিন্তু আনমনে ব্যবহার করতেছে। এগুলাকে রূপক হিসেবে আর মানুষ কল্পনা করতেছে না, তার দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে নিছে। এগুলাকে মানুষ ইচ্ছাকৃতভাবে বা ইন্টেনশনালি আর ব্যবহার করতেছে না, যার কারণে এগুলো হচ্ছে মৃত রূপক, বুঝছেন? তো এই জিনিসগুলো ধরেন আমি আমার একাডেমিক লাইফে শিখেছি টুকটাক, তো সেগুলো আপনাদের সঙ্গে টুকটাক মাঝে মাঝে আলোচনা করব, জিনিসগুলো আপনার কাছে আরও ক্লিয়ার হবে, দেখছেন? সো এখন আসেন, প্রত্যেকটা জিনিসই আপনি আমার কাছ থেকে অবশ্যই বেশি পাবেন, নিশ্চিন্তে থাকবেন। মানে আমার স্টাডি করা শেষ এডটেক জগৎ। দেখেন, দুটি ভিন্ন জিনিসের মধ্যে সরাসরি তুলনা, এটাকে বলা হচ্ছে মেটাফর। লাইক ধরো আমরা বলতেছি যে হি ইজ আ লায়ন, বুঝছো? কাউকে অনেক বেশি ক্রেডিট দেওয়ার জন্য। আচ্ছা, আবার এই সবচেয়ে বেশি তুমি হচ্ছে একাডেমিক বা অ্যাডমিশনে যে বাক্যটা পাবা সেটা হচ্ছে এরকম পাবা যে হি ইজ আ নজরুল। আচ্ছা, আরও ভালো বাক্য দেখাই দিই, নজরুল ইজ দ্য, বুঝছেন? নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলা লিটারেচার, বুঝলেন? নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলা লিটারেচার, অর্থাৎ নজরুল হলো বাংলা সাহিত্যের কে? বাইরন। নজরুল হলো বাংলা সাহিত্যের বাইরন, বুঝলেন? তো এইখানে মেইনলি কার সাথে কার তুলনা করছে দেখেন তো? তুলনা করছে দুইটা ক্যারেক্টার, একটা হচ্ছে নজরুল, একটা হচ্ছে বাইরন। তো নজরুল ইজ, এখানে কি অ্যাজ বা লাইক ব্যবহার করছে? করে নাই, সরাসরি নজরুলের সঙ্গে নজরুলকে ডাইরেক্ট বাইরন বানিয়ে দিছে। তো এই সেন্টেন্সটা আসলে একটা কিসের উদাহরণ, বা এই সেন্টেন্সের মধ্যে যিনি এই কথাটা বলেছেন তিনি আসলে কোন ডিভাইসটা ব্যবহার করছেন? ব্যবহার করেছেন উনি হচ্ছে মেটাফর। আর এই জিনিসগুলো আসলে কি জানেন? মেটাফর। এই যে এতগুলা কথা বললাম যে সিমিলি, মেটাফর, এই জিনিসগুলো আসলে কি? এগুলাকে বলা হয় ফিগার অফ স্পিচ। কি বলা হয়? এগুলাকে বলা হয় ফিগার অফ স্পিচ। এগুলাকে শুধু ফিগার অফ স্পিচই বলে না ব্রো, এগুলার আরও নাম আছে, লিটারারি ডিভাইসেস। লিটারারি ডিভাইসেস, হ্যাঁ। এছাড়াও এগুলাকে রেটোরিক ডিভাইসেস বা রেটোরিক ফিগার্সও বলে, বুঝলেন? এগুলাকে রেটোরিক, দেখেন শব্দগুলো লেখেন, একদম চমৎকারভাবে সবার থেকে বেশি শিখবেন। রেটোরিক ফিগার্সও বলে। এই প্রত্যেকটা জিনিসের সঙ্গে একটু পরিচিত হন। তাহলে ফিগার অফ স্পিচ, স্পিচ মানে বাক্য, আর ফিগার মানে এখানে অলংকার অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ বাক্যের অলংকার। এগুলো হচ্ছে কি? সব বাক্যের অলংকার। এবং যার কারণে এগুলো যেহেতু অলংকার বা স্টাইল, এক একজন কবির এক একটা স্টাইল থাকে লেখার, সেই জন্য সাহিত্যের যেই অংশটা আলোচনা করা হয় সেটাকে বলা হয় স্টাইলিস্টিক্স। কি আচ্ছা, বা ভাষাবিজ্ঞান, যারা ভাষা নিয়ে রিসার্চ করে তারা এটাকে বলেন হচ্ছে স্টাইলিস্টিক্সের আলোচনার বিষয়, ঠিক আছে? তো আর সাহিত্যের বিচার সমালোচনা যারা করেন তাদের কাছে এটা হচ্ছে লিটারারি ক্রিটিসিজমের একটা বিষয়, আলোচনার বিষয়। অ্যান্ড এই যে লিটারারি ডিভাইসেস, এটার আরেকটা নাম হচ্ছে সাহিত্যিক অলংকার। এটার নাম কি? সাহিত্যিক অলংকার। একই জিনিসকে আমরা বিভিন্ন নামে ডাকতে পারি। সাহিত্যের ভিতরে আমরা যে কথার ভিতরে যে অলংকার, ভাষার ভিতরে যে অলংকার ব্যবহার করি, সাহিত্যের ভিতরে যে অলংকার ব্যবহার করি, সেগুলোকে লিটারারি ডিভাইসেস বলে। আর এই যে রেটোরিক ফিগার্স, এগুলাকে বলে শব্দালংকার। কি বলে এগুলাকে? এগুলাকে বলে শব্দালংকার। শব্দের মাধ্যমেও কিন্তু আমরা অনেক অলংকার ব্যবহার করি, সেগুলোকে বলে রেটোরিক ফিগার্স বা শব্দালংকার, বুঝছেন? এই শব্দের ভিতর যে সকল অলংকার ব্যবহার করি, যেমন আমরা হচ্ছে একজন নারীকে যদি কল্পনা করি, তিনি কি কি অর্নামেন্টস পরেন বা কি কি অলংকার পরেন, গহনা পরেন, তার কানের দুল থাকে। তো ওই রকম সাহিত্যের ভিতরে কিছু ডিভাইস ইউজ করেন সাহিত্যিকরা ওইটাকে চমৎকার করে তোলার জন্য। যেমন এখানে আইরনি ইউজ করেন কখনো কখনো, কখনো কখনো অ্যালিটারেশন ব্যবহার করেন, কখনো কখনো সিমিলি ব্যবহার করেন, কখনো মেটাফর ইউজ করেন, কখনো পার্সনিফিকেশন, কখনো অক্সিমরন, কখনো প্যারাডক্স, এই ধরনের জিনিসপত্র তারা ইউজ করে থাকেন, বুঝতে পারছেন? সেই প্রত্যেকটা এক একটা সাহিত্যের অলংকার। আপনাকে আজকে আমি 3টা অলংকারের সঙ্গে 4টা অলংকারের সঙ্গে পরিচয় করাবো। কয়টা অলংকার? আজকের ক্লাসে 4টা অলংকার, যে 4টা এই কবিতার মধ্যে ব্যবহার করা হয়েছে সেগুলো আপনাকে দেখাবো। ওকে, সো দেখেন আমরা কি মোটামুটি বুঝছি ভাইয়া? এখনো পর্যন্ত যা যা পড়াইলাম এগুলো কি বুঝছি সবাই? বুঝলে একটু ওয়াই লিখেন। সিমিলি কি জিনিস? দুইটা জিনিসের মধ্যে অ্যাজ বা লাইক ব্যবহার করে তুলনা, আর মেটাফর হচ্ছে সরাসরি তুলনা। নজরুলকে বাংলা লিটারেচারের বাইরন বানাই দিছে ডিরেক্টলি,
ঠিক আছে, এইবার ধরেন আমরা যদি এরকম একটা বাক্য লিখি, হি অ্যাক্টস লাইক আ লায়ন, তিনি সিংহের মতো আচরণ করেন। ঠিক আছে, এখানে হিকে তুলনা করছে কার সঙ্গে? একটা লায়নের সঙ্গে। তিনি আচরণ করেন একটা সিংহর মতো, এর সাথে এর কি করছে? তুলনা, এবং মাঝখানে কি ব্যবহার করছিল? লাইক ব্যবহার করছে। অ্যাক্টস অ্যাজ আ লায়ন, এখানে অ্যাজও থাকতে পারতো। যদি এই অ্যাজ বা লাইক ব্যবহার করা হয়, তখন এই বাক্যের ভেতরে কোন ডিভাইসটা ইউজ করা হয়েছে বা কোন অলংকার ব্যবহার করা হয়েছে? এখানে সিমিলি ব্যবহার করা হয়েছে। আমি তো এক ইংলিশ টিচারের ক্লাস দেখলাম, এখানে স্মাইলি বলছে। ঠিক আছে, সিমিলিকে বলতেছে স্মাইলি, অথচ হাজার হাজার স্টুডেন্ট পড়ায় তাদের ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সো আমারও মাঝে মাঝে ভুল হতে পারে, তোমরা ধরাই দিবা, বা কোনো টিচার থাকলেও ধরাই দিবেন, আমি সংশোধন করে দিব। বাট অ্যাটলিস্ট ভাই, অ্যাজ আ স্টুডেন্ট, একটা স্টুডেন্টের যা জানা দরকার তার থেকে বহুত বেশি অলরেডি মনে করো জানার চেষ্টা করেছি 7-8টা বছর, প্রচণ্ড পড়াশোনা করেছি। আমার শিক্ষক যিনি, তোমরা খুব শীঘ্রই হচ্ছে একটা গুড নিউজ পাবা, তিনিও আমার ক্লাস দেখে মোটামুটি খুবই চার্মড এবং অভিভূত। কারণ তার ছাত্র যখন ছিলাম, তার সঙ্গে যখন কাজ করেছি প্রিভিয়াসলি, তখন কিন্তু আসলে আমার জানার পরিধি এত ছিল না, অর্থাৎ ভার্সিটিতে চান্স পাওয়ার পরেও। তারপরে ওভার দ্য টাইম অ্যাজ এ টিচার, ওই দায়িত্ববোধের জায়গা থেকে যে আমার স্টুডেন্টকে আমি প্রচুর পরিমাণে এই ক্লাস সম্পর্কে তথ্য দিই, যেন ওদের জানাশোনার পরিমাণ আরও বেশি বাড়ে। সো সেই জন্য কিন্তু আমি নিজেও পড়াশোনা করেছি প্রচুর। সো সেই জিনিসগুলো তোকে দেওয়ার চেষ্টা করবো। ল্যাংস্টন হিউজেসের আমেরিকান পয়েট, তার যে ড্রিম কবিতাটা বা স্বপ্ন কবিতাটা, এই কবিতা চলো আমরা এখন পড়বো। অ্যান্ড আমরা সিমিলিয়ার মেটাফরকে আমরা জানলাম, পার্সনিফিকেশন এখনো জানি নাই। তো চলেন একটু পার্সনিফিকেশনের সঙ্গে পরিচয় করে। হ্যাঁ, পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন কি জিনিস? পার্সনিফিকেশন হচ্ছে ব্যক্তিকরণ, মানে কোনো একটা ধরেন বস্তু বা বিষয়কে, কোনো একটা বস্তু অথবা বিষয়কে মানুষের মতো কাজ করানো হয়। ঠিক আছে, কাজ মানুষের মতো কাজ করানো হলে বা মানুষের মতো করে কল্পনা করা হলে তাকে পার্সনিফিকেশন বলে। তাকে কি বলে? তাকে পার্সনিফিকেশন বলে। আজকের দেখেন ওরিয়েন্টেশন ক্লাসে সুন্দর মতো 3টা জিনিস শিখে যান, লাইফ টাইম মনে থাকবে আপনার। ঠিক আছে, ওই হাউ কাউ বা হচ্ছে অল্প স্বল্প নলেজ না, আপনাকে সুন্দর মতো জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। বস্তু বা বিষয়কে মানুষের মতো কাজ করানো হলে তাকে পার্সনিফিকেশন বলবে। ধরো এই কলমটা, আমি যদি বলি দিস পেন রাইটস ভেরি ওয়েল, বুঝছেন যে এই কলমটা খুবই ভালো লেখে। আপনি জাস্ট সাবজেক্টের দিকে তাকান, দিস পেন ছিল সাবজেক্ট আর রাইটস ছিল ভার্ব। এখন কথা হচ্ছে এই সাবজেক্টটা কি এই ভার্বের কাজটাকে আদৌ করতে পারে কি না? বলেন, পারে? কলম কি লিখতে পারে ভেরি ওয়েল? নাকি একটা মানুষ লিখতে পারে? কলম রেখে দাও তো লিখতে পারবে জীবনে? পারবে না। তো এই যে কলমটাকে দিয়ে যে লেখানো হলো, অর্থাৎ একটা বস্তুকে, এখানে একটা বস্তুকে মানুষের মতো কাজ করানো হয়েছে, লেখানো হয়েছে, যার কারণে এই বাক্যটাতে কোন অলংকার ব্যবহার করা হয়েছে বলবো? এইটা আসলে পার্সনিফিকেশন, পার্সনিফিকেশনের একটা এক্সাম্পল। বুঝে গেছে? এই বুঝছেন সবাই? একটু দেখি, আমি হচ্ছে সবার কমেন্টগুলো একটু চেক করি। এখনো পর্যন্ত যা যা বুঝেছি সবাইকে একটু বুঝছি ভাইয়া? বুঝলে একটু ওয়াই লিখলে আমি বুঝবো। হ্যাঁ, আমার কাছে ওয়াই লেখা মানে হচ্ছে ইয়েস, যে বুঝছি স্যার। এভরিওয়ান, স্যার সবাই একটু কি করব আমরা? ইয়েস, বুঝছি। তাহলে আমরা যখন কোনো একটা বস্তু বা বিষয়কে মানুষের মতো কাজ করাবো, আই রিয়েলাইজড ওয়ান থিং, অল ক্লাসেস ইন এইচএসসি হ্যাভ টু বি রিপিটেড 3 or 4 times। হ্যাঁ, মিনিমাম 3-4 বার, ক্রিস্টাল ক্লিয়ার। এক্সিলেন্ট। হাই রে আমার কলেজের টুকরা ভাই বোনগুলা, ছোট্ট মানুষ কত কিছু বুঝে গেছে। হ্যাঁ, আচ্ছা, কত কিছু বুঝে গেছে। চলো, পার্সনিফিকেশন, এই 3টা জিনিস আমরা বুঝলাম। এই 3টা জিনিসকে চলো তো আমরা হচ্ছে আজকে কবিতার মধ্যে দেখি শনাক্ত করতে পারি কিনা। আমি আগে কোনটা কি জিনিস তোমাদের শিখাই নিছি, এবার কবিতা পড়ার পর তোমাকেই কুইজ দিব, তোমরা কুইজের উত্তর করবা, দেখবা এখন কুইজের উত্তর তুমি নিজেই পারবা কোনটা কি। চলো কাচ্চা বাচ্চারা দেখো, আমাদের কবিতার মধ্যে প্রথম লাইনে বলছে হোল্ড ফাস্ট টু ড্রিমস। কি বলছে? বলছে
হোল্ড ফাস্ট মানে কি জানো, শক্ত করে আঁকড়ে ধরো। হোল্ড মানে ধরা। তো আমি ভার্বগুলার আমি প্রত্যেকটা শব্দের অর্থ লিখে দিচ্ছি। হোল্ড মানে কি? হোল্ড মানে হচ্ছে ধরা। হোল্ড মানে ধরা। আর ফাস্ট মানে কি? দ্রুত না, দ্রুত ধরা না। ধরার ক্ষেত্রে মানুষ দ্রুত ধরে না, শক্ত করে ধরে। তাহলে হোল্ড ফাস্ট মানে শক্তভাবে ধরো টু ড্রিমস, কাকে? স্বপ্নকে। তো এই লাইনটার মানে হচ্ছে স্বপ্নকে শক্ত করে ধরো। দেখো আমরা আসলে অর্থগুলা কোন দিক থেকে বের করি। আমি যদি এই পাশ থেকে বলি যে শক্ত করে ধরো স্বপ্নকে, জিনিসটা যতটা না ভালো লাগে তার চেয়ে যদি আমি এই যে প্রিপোজিশনের শেষের পার্ট থেকে এসে 1 নম্বরে 2 নম্বরে যদি আমি ভার্বের অর্থ বলি হোল্ড ফাস্ট, তাহলে দেখো মিনিংটা আরও ভালো শোনায়। স্বপ্নকে শক্ত করে ধরো, স্বপ্নকে দৃঢ় করে ধরো। ঠিক আছে, স্বপ্নকে দৃঢ় করে ধরো। তোমাদের কাছে আমার একটা কুইজ, বাচ্চা বাচ্চারা অনেক দিন হয়েছে তোমরা কোনো পড়াশোনা করো না, তো সেই ক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন করি, এসএসসির প্রশ্ন। হ্যাঁ, তোমরা এখানে কে কে বলতে পারবা যে ফার্স্ট কোন পার্ট অফ স্পিচ? এইখানে ফার্স্ট কোন পার্ট অফ স্পিচ, এটা কিন্তু অ্যাডমিশনে আসছে আগে এবং আসার মতো একটা কোয়েশ্চেন, যে হোল্ড ফাস্ট টু ড্রিমস, এখানে ফার্স্ট কোন পার্ট অফ স্পিচ? বলো দেখি কে কে পারো। আইপ্যাডটা কাইন্ডলি দেখি কে কে পারো। একজন বলছে নাউন, একজন বলছে অ্যাডজেক্টিভ, একজন বলছে ভার্ব। আল্লাহর রহমতে বাকি আছে কি? বাকিগুলো বলো সবাই একটা একটা করে। 8 জনে 8টা পার্ট অফ স্পিচ বললেই তো হয়ে যায়, তাই না? উত্তর একটা না হবে, একটা তো হবে। পার্ট অফ স্পিচ 8টা, 8 জনে 8টা বললে। দেখো এখানে হোল্ড মানে হচ্ছে ধরা, তো এটা একটা ভার্ব। এবং এই ফার্স্ট শব্দটা কাকে মডিফাই করছে এখানে? ধরো, কিভাবে ধরো? শক্ত করে ধরো। আমরা যদি একটা ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করি, সেই ছোটবেলার কথা মনে আছে? কিভাবে দ্বারা প্রশ্ন করি, কিভাবে ধরো, উত্তর পাবো শক্ত করে ধরো, ফার্স্ট শক্ত করে ধরো। তো এরকম ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাই, যে শক্ত করে বা শক্তভাবে বা দৃঢ়ভাবে, কিভাবে ধরো, ফার্স্ট ধরো, দৃঢ়ভাবে ধরো। সে ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যেটা পাই ওইটা হয় অ্যাডভার্ব। মূলত এই ধরাটাকে কিভাবে ধরবা সেটাকে মডিফাই করছে, আর কাজটা কিভাবে হইতেছে ওইটা সবসময় অ্যাডভার্ব। সো এটা হবে অ্যাডভার্ব। বুঝে গেছে? সো যারা বুঝছিলেন না এবার কি বুঝছেন? এটা অ্যাডভার্ব হবে, রাইট। কারণ হোল্ড মানে ধরো, কিভাবে ধরো, ফার্স্ট শক্ত করে ধরো। বুঝতে পারছেন? তো কিভাবে দ্বারা প্রশ্ন করলে ভার্বকে আমরা সবসময় অ্যাডভার্ব পাবো। টু ড্রিমস, স্বপ্নকে শক্ত করে ধরো। এইখানকার ফর একটা প্রিপোজিশন না, এখানকার ফরের, আচ্ছা ফর কোন পার্ট অফ স্পিচ দেখি আপনারা কে কে পারেন। ফর কোন পার্ট অফ স্পিচ? ফর এটা কোন পার্ট অফ স্পিচ? এইটা এখানে একটা কনজাংশন। তোমরা জানতা ফর হচ্ছে প্রিপোজিশন, কিন্তু এটা কনজাংশন। তোমাদের মধ্যে কে কে দেখছো এই জিনিসটা, যে ফ্যান বয়েজ দেখছো? এই ফ্যান বয়েজ জিনিসটার নাম শুনছো জীবনে? এগুলা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে ছিল, এগুলার নাম কোঅর্ডিনেট কনজাংশন। এগুলা দ্বারা আমরা কি চিনতাম? আমরা চিনতাম কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন। বুঝছেন? কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে এই কনজাংশনগুলো থাকে। এফ মানে যে ফর ছিল, এই ফরটা মূলত ছিল একটা কনজাংশন, এটা প্রিপোজিশন না। তো কখন ফর কনজাংশন হয়? যখন ফরের পরে পুনরায় সাবজেক্ট এবং ভার্ব থাকে, আগেও সাবজেক্ট প্লাস ভার্ব থাকে। ফর মাঝখানে আগেও সাবজেক্ট ভার্ব আছে, পরেও সাবজেক্ট ভার্ব আছে, তখন এই ফরটা বেসিক্যালি কি হয়? একটা কনজাংশন হয়। ঠিক এখানে এই জিনিসটাই ঘটেছে। ইফ ড্রিমস ডাই, ড্রিম হচ্ছে সাবজেক্ট, ডাই হচ্ছে ভার্ব। বুঝলেন? তো পরবর্তীতে ফরের পরে যদি সাবজেক্ট ভার্ব চলে আসে তাহলে অবশ্যই ওটা কনজাংশন হবে। স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো, এই ফরের অর্থ হচ্ছে কারণ, আর ওই যে ফর যেটা প্রিপোজিশন ওটার অর্থ হচ্ছে জন্যে। স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো, কারণ ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মরে যায়। কারণ যদি স্বপ্ন মরে যায়, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড। যদি স্বপ্ন মরে যায়, লাইফ হয়ে যায় একটা ব্রোকেন উইং বার্ড। একটা ব্রোকেন উইং বার্ড মানে কি জানো? লাইফ হয়ে যায় একটা ব্রোকেন উইং বার্ড। এই ব্রোকেন উইং বার্ড মানে হচ্ছে একটি ডানা ভাঙা পাখি। একটি ডানা ভাঙা পাখি, ডানা ভাঙা পাখি। কাচ্চা বাচ্চারা তোমরা আমাকে বলবা যে এইখানে যে ব্রোকেন উইংড, এটা একটাই শব্দ। বুঝছেন? যেহেতু হাইফেন দেওয়া আছে, একটাই শব্দ, এবং বলবেন এটা কোন পার্ট অফ স্পিচ। দেখি আপনারা পারেন কিনা বলতে। বলেন কোন পার্ট অফ স্পিচ?
দেখি কে কে বলতে পারো, বলো কোন পার্ট অফ স্পিচ। কে কে বলতে পারে দেখি। অ্যাডজেক্টিভ, রিফাত ইজ রাইট। দেখেন এই বার্ড হচ্ছে নাউন, নাউনের অবস্থা বুঝাইতেছে বার্ডটা কেমন ছিল, ব্রোকেন উইংড বার্ড। আর নাউনের আগে সবসময় কে থাকে, অ্যাডজেক্টিভ থাকে। যারা অ্যাডজেক্টিভের ক্লাসটা আমার করছো তারা এখানে বুঝতে পারছো। আর এখানে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে প্রথম শব্দটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, বুঝছেন? সো এই ব্রোকেন উইংড বার্ড হচ্ছে এখানে, এই ব্রোকেন উইংটা অ্যাডজেক্টিভ। ওকে, আর ফ্রেজের মধ্যে যাব না, ফ্রেজের মধ্যে গেলে পেঁচায় ফেলবা। তাহলে স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো, কারণ যদি স্বপ্ন মরে যায়, ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মরে যায়, লাইফ হয়ে যায় একটা ডানা ভাঙা পাখি, লাইফ হয়ে যায় একটা ডানা ভাঙা পাখি। তোমাদেরকে এখন দুইটা কুইজ, এইখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে এই সেন্টেন্সের মধ্যে, এবং লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড এইখানে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। আমি তোমাকে অপশন দিয়ে দিচ্ছি, এটা কি পার্সনিফিকেশন, নাকি এটা সিমিলি, নাকি এটা মেটাফর। আমি প্রথম লেটারগুলো লিখলাম, পরেরটাও, এটা কি পার্সনিফিকেশন, নাকি এটা সিমিলি, নাকি মেটাফর। তোমরা যে কোনো একটা লেটার লিখলে আমি বুঝবো। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। তো 1-এর উত্তর কি হবে, 2-এর উত্তর কি হবে, একটু বলো দেখি কে কে পারো এটার উত্তর করতে। ঠিক আছে, তোমাদেরকে যা বুঝাইছি তার ভিত্তিতে দেখি কে কে পারো। কমন কিন্তু পড়ে গেছে, ভাইয়া যা পড়াইছি তার মধ্যেই। আবার ব্যাখ্যা করে দিব, সমস্যা নাই, অল্প একটু পড়া, মাত্র 4-5 লাইন কবিতা, পড়তে তো ভালোই লাগে রুদ্র ভাইয়ের সঙ্গে, তাই না? আই রে সাব্বাস, অরে জামেদ আবিদ কিন্তু পেরে গেছে। ইয়েস, রিফাত হোসেন বলছিল হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। বাপরে বাপ, অ্যাডজেক্টিভই বুঝে না অনেকে, হাইফেনেটেড উচ্চারণ করতেছি। রাইট, তুমি সঠিক। 1 বলছো সিমিলি, যে ঠিক আছে, কেন এটা সিমিলি না বলতেছি, বলছে কারণ ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মরে যায়। স্বপ্ন কি কোনো ব্যক্তি বা কোনো মানুষ? তাহলে সে মরে গেল কেন স্বপ্ন? দেখো একটা পাখি হইলেও সে মরতে পারতো, পাখির জীবন আছে, মরতে পারে, কিন্তু স্বপ্নের কি জীবন আছে যে মরতে পারে? পারে না। তার মানে মানুষের মতো করে স্বপ্নকে এখানে মেরে ফেলা হয়েছে, কারণ যদি স্বপ্ন মরে যায়, ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মরে যায়, স্বপ্ন কি মরতে পারে মানুষের মতো? পারে না, কিন্তু ওকে মারা হয়েছে। সো এটা একটা পার্সনিফিকেশনের উদাহরণ। নেক্সট আসেন, পরেরটা বলছে লাইফ, জীবন একটা ডানা ভাঙা পাখি। জীবন একটা ব্যাপার আর ডানা ভাঙা পাখি একটা ব্যাপার, দুটা ভিন্ন জিনিসের সঙ্গে তুলনা করছে। জীবনের সঙ্গে জীবনকে সরাসরি বলছে একটা ব্রোকেন উইং বার্ড, জীবন হয়ে যায় একটা ডানা ভাঙা পাখি। তো জীবনকে তুলনা করছে ডানা ভাঙা পাখির সঙ্গে একটা বিশেষ পরিস্থিতিতে। সেটা কখন? যখন স্বপ্নটা মরে যাবে। মানুষের স্বপ্ন যদি মরে যায়, কারো যদি স্বপ্ন না থাকে, তাহলে সেই মানুষ কিন্তু ঠিক ডানা ভাঙা পাখি যেমন তার লক্ষ্যে পৌঁছাতে পারে না, তার বাসায় পৌঁছাতে পারে না, স্বপ্ন না থাকলে কিন্তু মানুষ তার কি করতে পারে না, তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। অর্থাৎ দুটো একই জিনিস বলা হয়েছে। তখন মানুষের জীবন হয়ে যায় একটা ব্রোকেন উইং বার্ড, একটা ব্রোকেন উইং বার্ড। লাইফকে বলা হয়েছে একটা ব্রোকেন উইং বার্ড, লাইফের সঙ্গে তুলনা করা হয়েছে। এটা সিমিলি না মেটাফর বলেন? সিমিলি না মেটাফর বলেন? হাই হাই, মেটাফর, সবাই পারছো। এটা মেটাফর। কেন? এখানে কোনো ধরনের অ্যাজ অথবা লাইক ব্যবহার করা হয়নি, অ্যাজ বা লাইক ব্যবহার করা হয়নি। পরে দেখেন, এই যে দ্যাট ক্যান নট ফ্লাই, যা উঠতে পারে না, এটা এর পরের লাইন ছিল, দ্যাট ক্যান নট ফ্লাই, যা উঠতে পারে না। এটা কার সম্পর্কে বলছে? জীবন হয়ে যায় একটা ডানা ভাঙা পাখি যা উঠতে পারে না। এই যে দ্যাট ক্যান নট ফ্লাই, এটার নাম কি শুনতে চান একটু? এটার নাম একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আপনারা নাও বুঝতে পারেন, যারা কলেজ অ্যাডমিশন দিবেন তারা বুঝবেন, কারণ এটা বার্ড সম্পর্কে বলা হয়েছে। বার্ড একটা নাউন, একটা বার্ড যা উঠতে পারে না। বার্ড একটা নাউন, নাউন সম্পর্কে যে ক্লজ বলা হয় এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। পুরোটার মিনিং কি হইল? স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো, কারণ যদি স্বপ্ন মরে যায়, জীবন হয়ে যায় একটা ডানা ভাঙা পাখি যা উড়তে পারে না, যা উড়তে পারে না, এরকম অবস্থা হয়ে যায়। এরপরে আবার বলছে হোল্ড ফাস্ট, শক্ত করে ধরো, টু ড্রিমস। এই যে হোল্ড ফাস্ট টু ড্রিমস, হোল্ড ফাস্ট টু ড্রিমস, এই জিনিসটাকে কি বলে জানেন? একবার বলা হয়েছিল, আবারও বলা হয়েছে দ্বিতীয়বার। কেন? একটু জোর প্রদান করার জন্য। এইগুলাকে সাহিত্যের ভাষায় কি বলে জানেন? চলেন দেখাই আপনাদের। এটাকে বলে এই যে দেখেন, এটাকে বলা হচ্ছে রিপিটেশন, সিম্পলি রিপিটেশন বলতে পারো, অথবা এগুলোকে অ্যানাফোরা বলা হয়। কি বলা হয়? অ্যানাফোরা। যখন একই কথা, একই লাইন রিপিট করা হয়, একই সেন্টেন্স রিপিট করা হয়, একটা কথা যখন রিপিট করা হবে, ওইটাকে বলে অ্যানাফোরা। কি বলে? অ্যানাফোরা বলে বা রিপিটেশন বলে। কিন্তু যখন কোনো বর্ণ বা কোনো লেটার বারবার আসে, শুরুতে শব্দের শুরুর 1-2টা লেটার যদি বারবার একই রকম আসতে থাকে, তখন ওটাকে বলে অ্যালিটারেশন। ওইটা আমার লাগবে না এখন আপাতত। তাহলে এই যে একই লাইন বারবার আসছে, হোল্ড ফাস্ট টু ড্রিমস, যার কারণে এটাকে কি বলবো? অ্যানাফোরা বলবো। মনে থাকবে? ওকে কাচ্চা বাচ্চারা। সো চলো
কই ছিলাম আমরা? আমরা ছিলাম এইখানে, দাগায় হয়তো ভস্য বানাই ফেলতেছি, রাইট? তো এইটা হচ্ছে কিসের এক্সাম্পল? এটাকে আমরা বলবো হচ্ছে অ্যানাফোরা। কি বলবো? এটাকে আমরা অ্যানাফোরা বলবো, অথবা এটাকে আমরা রিপিটেশন বলবো, রিপিটেশন বলবো। ওকে, নেক্সট। তাহলে দেখেন, হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো, কারণ when dreams go, যখন স্বপ্ন চলে যায়। তোমাদের জন্য কুইজ, যখন স্বপ্ন চলে যায়, when dreams go, এইটা কিসের এক্সাম্পল? এটা কি পার্সোনিফিকেশন, নাকি এটা সিমিলি, নাকি এটা মেটাফর? কোনটা হবে বলেন? যখন স্বপ্ন চলে যায় এটা কি হবে? হাই হাই, অ্যানাকন্ডা বানাই দিছে ওরা, জামে দাবিদ, দুষ্টু পোলা পাইন। হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভ বোঝার সবচেয়ে সহজ উপায় আছে, ওইটা নিয়ে প্যারা নিও না, ওইটা বুঝাই দেওয়ার দায়িত্ব আমার। যে কোনো জায়গায় বি ভার্বের পর ভিচি পাইলেই ওটা প্যাসিভ, বি ভার্বের যে কোনো ফর্ম, ওটা আমার উপর ছেড়ে দাও কোর্সে যুক্ত থাকলে। হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভ চেনা একদম সহজ। আইরে সবাই পারছে দেখি, সব বলে পার্সনিফিকেশন। কেন পার্সনিফিকেশন? দেখো, কারণ যখন স্বপ্ন চলে যায়, এইখানে দেখো স্বপ্নরে চলে যাওয়াইছে, এই স্বপ্নর কি তোমার মতো হাত পা আছে? স্বপ্নের কি হাত পা আছে? স্বপ্নকে চলে যাওয়াই দিছে, স্বপ্ন কি হাঁটতে পারে, চলে যাইতে পারে, গো করতে পারে? পারে না। সুতরাং এটা হবে একটা পার্সনিফিকেশন, ওয়েন ড্রিমস গো। লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড, ব্যারেন মানে কি জানেন? অনুর্বর। ব্যারেন মানে অনুর্বর, অথবা এটার একটা সিনোনিম হইতে পারে ইনফার্টাইল, বুঝছেন? ইনফার্টাইল মানে কি? অনুর্বর। ব্যারেন মানে কি? অনুর্বর। তো একটা ব্যারেন ফিল্ড মানে কি জানেন? একটা অনুর্বর ভূমি। তাহলে জীবন হয়ে যায় কি? একটা অনুর্বর ভূমি। লাইফ হয়ে যায় একটা অনুর্বর ভূমি। একটা অনুর্বর ভূমিতে যেমন কোনো ফসল ফলে না, একইভাবে যখন স্বপ্ন চলে যায়, মানুষের জীবন থেকে স্বপ্ন চলে যায়, তখন কিন্তু তার জীবনেও আর কোনো সফলতা দেখা যায় না। যে ফসল হচ্ছে সবসময় একটা সফলতার সাথে তুলনা করা হয় ফসলকে, সেই ফসল কিন্তু তার জীবনে আর ফলে না। সুতরাং লাইফ তখন একটা ব্যারেন ফিল্ড বা অনুর্বর ভূমি হয়ে যায়। তো এইটা আবার কিসের উদাহরণ বলো তো কাচ্চা বাচ্চারা? এটা কি সিমিলি, নাকি মেটাফর, নাকি হচ্ছে পার্সনিফিকেশন? তো আমার ক্লাস করার পর এরকম নিজেই উত্তর করতে পারবে কোনটা কি, ঠিক আছে? সো লেটস আনসার দিস কোয়েশ্চেন। আমার কাজ তোমাকে দিয়ে উত্তর করানো, আমি উত্তর বলে দিব, এটা আমার কাজ না, তোমাকে দিয়ে উত্তর করাবো। প্রথমে আমি জিনিসগুলো শিখাই আনবো, তারপর তোমার কুইজ দিব, দেখবা তুমি অটোমেটিক নিজেই পারতেছো। হ্যাঁ, সিমিলি না, সরাসরি লাইফকে একটা ব্যারেন ফিল্ড বলছে। এখানে যদি বলতো লাইফ ইজ লাইক আ ব্যারেন ফিল্ড, তখন কি হইতো? তাহলে দেখেন, এটা বর্তমানে হয়েছে মেটাফর, কারণ লাইফের সাথে সরাসরি ব্যারেন ফিল্ডের তুলনা করছে। স্বপ্ন যখন চলে যায় তখন লাইফ হয়ে যায় একটা ব্যারেন ফিল্ড। ব্যারেন ফিল্ড, এবার ফিল্ড সম্পর্কে বলছে কি দেখেন, এই যে ফিল্ড, যা আসলে ফ্রোজেন উইথ স্নো, এটা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। দেখেন আপনাদের নামগুলা শিখাই, আপনারা অনেক টিচার এটার নামই জানেন না, বুঝছেন? এই দেখেন রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ মানে ওই যে অ্যাডজেক্টিভ ক্লজ ছিল যেটা বার্ড সম্পর্কে বলছিল, পাখি যা উঠতে পারে না। এখানে বলছে মাঠ ফ্রোজেন উইথ স্নো, মাঠ যেটা বরফে ফ্রোজেন, বরফে জমে থাকা মাঠ, বুঝতে পারছেন? তাহলে জীবন হয়ে যায়, যখন স্বপ্ন চলে যায়, জীবন হয়ে যায় একটা অনুর্বর ভূমি, বরফ আচ্ছাদিত, অর্থাৎ বরফ আচ্ছাদিত অনুর্বর ভূমি। বরফ দিয়ে জমে গেলে যেমন অনুর্বর একটা ভূমি হয়ে যায়, সেখানে কোনো ফসল জন্মে না, একইভাবে লাইফ এরকম হয়ে যায়। তো এইটা মূলত দেখেন, দ্যাট ইজ, এখানে মূলত দ্যাট ইজ কথাটা ছিল, যেটা না থাকার কারণে এটাকে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ বলেন। পারা লাগবে না, এগুলো আমি শেখাবো আমার ক্লাসের মধ্যে, যে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ কি জিনিস। তুমি যদি এগুলো তোমার রাইটিংয়ের মধ্যে ব্যবহার করতে পারো, এখানে বলছো দ্যাট ক্যান নট ফ্লাই, বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই, পাখি যেটা উঠতে পারে না। এখানে চাইলে রাইটার বলতে পারতো যে লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড দ্যাট ইজ ফ্রোজেন উইথ স্নো, ওই দ্যাট ইজ কিন্তু বলেন নাই। এখানে যেমন দ্যাট ক্যান নট বলছিল, এখানে কিন্তু বলেন নাই যে দ্যাট ইজ ফ্রোজেন উইথ স্নো, যা বরফে আচ্ছাদিত, এটা কিন্তু বলেন নাই, দ্যাট নিয়ে আসেন নাই, কিন্তু মনে মনে অর্থ আছে। তো ওইটা রিডিউস করে ফেলা হয়েছে বা তুলে দেওয়া হয়েছে, যেটাকে বলে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। একবার দেখো পূর্ণাঙ্গ অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করছেন রাইটার, আর একবার রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করছেন। সো তুমি এরকম রাইটারদের মতো করে কি করবা, বৈচিত্র্য নিয়ে আসবা নিজের লেখার মধ্যে প্রত্যেকটা প্যারাগ্রাফ বলো, কম্পোজিশন বলো, ওগুলোর মধ্যে টিচারকে দেখাবা তুমি যে আসলে কতটুকু গ্রামাটিক্যাল রেঞ্জ তোমার আছে, তোমার লেখার মধ্যে তুমি কত ধরনের বাক্য ব্যবহার করতে পারো, ঠিক আছে? সেইগুলো তুমি দেখাতে পারবা। সো এই ছিল হচ্ছে এই কবিতাটার বলা যায় মোটামুটি লিটারারি ক্রিটিসিজম বা সাহিত্য সমালোচনা। এইবার
পুরোটা যদি একবার আমরা এতক্ষণ তো গ্রামারের আসপেক্টে দেখলাম, তারপর লিটারারি ক্রিটিসিজম করলাম বা ফিগার অফ স্পিচ আইডেন্টিফাই করলাম, এখন আমরা একটু কবিতার সারমর্ম বোঝার চেষ্টা করব, কারণ আমাদের পরীক্ষায় সামারি বা থিম পড়া লাগবে, লেখা লাগবে। সেটা আমি তোমাদেরকে একাডেমিক যে ক্লাসগুলো আছে কোর্সের, প্রত্যেকটা কবিতা পড়ানোর পরে সেখানে আমি তোমাকে থিমও শিখাই দিব। থিম আর সামারির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, দুটো এক জিনিস না। সো দেখেন, বলছে স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো, কারণ যদি স্বপ্ন মরে যায়, জীবন একটা ডানা ভাঙে পাখি হয়ে যায় যা উঠতে পারে না। আবার বলছে, স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো, কারণ যখন স্বপ্ন চলে যায়, লাইফ হয়ে যায় একটা অনুর্বর ভূমি, জীবন হয়ে যায় একটা অনুর্বর ভূমি যা বরফে আচ্ছাদিত, যা বরফে আচ্ছাদিত। বুঝতে পারছেন? এই আর কি আমাদের কবিতাটা। নেক্সট চলেন আমরা দেখি কিছু প্রশ্ন অ্যাডমিশন টেস্টে আসা সলভ করতে পারি কিনা। দেখো, গুচ্ছ বি ইউনিট 2023-24 একদম লেটেস্ট কোয়েশ্চেন। দেখেন, ল্যাংস্টন হিউজেসের ওয়াজ অ্যান, দেখছো এটা কিন্তু বইয়ে নাই যে কোন দেশের কবি, বাট আমি আমার ক্লাসের মধ্যে প্রত্যেকটা কবিরও টুকটাক পরিচিতি যেটা আসার মতো লিখে দিব। বলো তো তোমরা কোন দেশের কবি, দেখি পারো কে কে, উত্তর করো। কোন দেশের কবি? আচ্ছা, এই কোর্সে কিভাবে ভর্তি হবা একজন স্টুডেন্ট কমেন্ট করছো। দেখো, এই যে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 01620013747, এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা সবসময়, হোয়াটসঅ্যাপ মেসেজ অনলি। হ্যাঁ, এই মেসেজটা কইরো এই নাম্বারে 01620013747, এটা হচ্ছে আমাদের ইংলিশ 360-র অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে যদি মেসেজ করো, ভাইয়া পুরো তোমাদেরকে হেল্প করবে। কারো যদি স্পেশাল ডিসকাউন্টের দরকার হয়, টুকটাক সেই ব্যাপারেও কনসিডার করবে যদি কারো আর্থিক সমস্যা থাকে। দেখো, ল্যাংস্টন হিউজেস ছিলেন একজন আইরিশ কারা জানো? যারা আয়ারল্যান্ডের বাসিন্দা, তাদেরকে আইরিশ বলা হয়। ইংল্যান্ডের পাশেই আয়ারল্যান্ড। দেখেন, ইংলিশ রাইটার মানে হচ্ছে যারা ইংল্যান্ডের বাসিন্দা তাদেরকে বলা হয় তাদেরকে বলা হয় ইংলিশ। আর অস্ট্রেলিয়ান, যাদের বুঝতেই পারতেছো, অস্ট্রেলিয়াতে যাদের জন্মস্থান, আমেরিকাতে যাদের জন্মস্থান। তো ল্যাংস্টন হিউজেস ছিলেন একজন আমেরিকান। প্যারাটা খাবা কখন? যখন ডিএইচ লরেন্স আসবে, তখন কিন্তু এটা ইংলিশ হবে। বুঝতে পারছো? নেক্সট দেখো, এইটা কি হবে বলেন তো? এই যে 2 নম্বরের প্রশ্নের উত্তর কি হবে? লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, জীবন একটা ডানা ভাঙা পাখি। লাইফ একটা ব্রোকেন উইংড বার্ড, গুচ্ছ। বুঝছেন? কোনো না কোনো ভার্সিটিতে চান্স পেয়ে যাবেন আমার কাছে পড়লে, এটা নিশ্চিত থাকেন। ইংলিশের কারণে আপনার চান্স আটকাবে না, ইংলিশে টপ করবেন, একাডেমিকে এমনভাবে পড়াবো আপনাকে, অ্যাডমিশনে গিয়ে পড়া কম থাকবে, একদম কম, যে কোনো কিছু লিখতে পারবেন আপনি। এবং অ্যাডমিশনের যে রাইটিং আইটেমগুলো ঢাকা ইউনিভার্সিটিতে আসে, ওগুলো আমি তোমাকে মাঝে মাঝে প্র্যাকটিস করাবো আমার ক্লাসের মধ্যে। সো দেখো, লাইফ একটা ব্রোকেন উইং বার্ড, জীবন আচ্ছা একটা ডানা ভাঙা পাখি। এটাকে হাইপার বলি? আমি কালকে অবাক হলাম, এটাকে হাইপার বোল বলা হচ্ছে। এটা হচ্ছে হাইপার বলি। আমি যদি বেঙ্গলি অ্যাকসেন্টে বলি তাহলে এটা হবে হচ্ছে হাইপার বোল। বুঝছেন? কারণ রটা উচ্চারণ হয় তখন। হাইপার বলি, নট হাইপার বোল। ঠিক আছে? সো হাইপার বলি, ওকে, হাইপার বলি, এই আর কি। সো হাইপার বলিতে এটা না, এটা কি সিমিলিও না, কারণ অ্যাজ বা লাইক নাই, অ্যালিটারেশনও না। তাহলে এটা কি হবে? এটা হবে মেটাফর। পারছেন স্যার? কে পারছেন? 2। আরে এক্সিলেন্ট, আমার আগে উত্তর করে কারা এরা? দেখেন এইখানে 3 নাম্বার, হোল ফাস্ট টু ড্রিম। এখানে ফাস্ট কোন পার্ট অফ স্পিচ? দেখি কে পারেন। 3 নাম্বারে উত্তর করেন, 4 নাম্বারে উত্তর করেন। 3-4 পারবেন আপনারা? সবগুলো ভার্সিটিতে আসা প্রশ্ন, বাঘা স্টুডেন্ট সব। হ্যাঁ, সব বাঘা স্টুডেন্ট। কি হবে বলেন? এই তো হোল্ড ফাস্ট, শক্ত করে আঁকড়ে ধরো, এটা ভার্ব। এটা তাহলে কি হবে? এটা হবে অ্যাডভার্ব স্যার। ঠিক আছে? সো এটা হবে উত্তর কি? উত্তর হবে হচ্ছে অ্যাডভার্ব। ওকে, ফাস্ট এখানে হচ্ছে ইজ এ অর অ্যান, এখানে ফাস্ট শব্দটা হচ্ছে হিয়ার ফাস্ট ইজ এ অর অ্যান অ্যাডভার্ব। ড্রিমস ডাই ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের এক্সাম্পল বলেন? এটা পারা উচিত আপনাদের। 4 নাম্বার কি হবে? কিসের উদাহরণ? স্বপ্নকে মেরে ফেলছে মানুষের মতো। সো কি হবে? এটা একটা পার্সনিফিকেশনের উদাহরণ। কি পারছেন? আচ্ছা, এখন আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব, বলেন। তার আগে আসি, দেখেন এখানে মেটাফরের উদাহরণ কি কি আছে এই কবিতার মধ্যে লিখে দিয়েছে এক নজরে। লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, জীবনকে বলা হয়েছে এখানে ডানা ভাঙা পাখি। আবার বলা হয়েছে লাইফ একটা ব্যারেন ফিল্ড, জীবনকে ব্যারেন অনুর্বর ভূমির সাথে তুলনা করা হয়েছে ডাইরেক্টলি। এই দুটা মেটাফরের উদাহরণ। তারপরে দেখো এই যে
পার্সনিফিকেশন কি কি কয়টা আছে? ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মরে যায়, আর এখানে স্বপ্নকে চলে যাওয়া হয়েছে, সো এই দুইটা পার্সনিফিকেশন ছিল। আর অ্যানাফোরা ছিল বা রিপিটেশন ছিল একটাই, সেটা হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিমস, দুইবার বলা হয়েছে, রিপিট করা হইলে এগুলোকে রিপিটেশন বা অ্যানাফোরা বলে। তো আমি তো আসলে ওরিয়েন্টেশন নিতে আসলাম, একটু পড়াই ফেলছি। কে রাগ করলা বলো? ওরিয়েন্টেশন ক্লাসে পড়াইলাম, এই জন্য কি রাগ করলা? হ্যাঁ, কে কে রাগ করছো বলো? দেখো, আমাদের কোর্সের রুটিন দেখাই দিছি ভাইয়া, হচ্ছে কোর্সের ক্লাসগুলো কিভাবে হবে এবং প্রি রিকুইজিট প্রত্যেক ক্লাসের আগে কোন টপিকের ক্লাস করে আসবা। এখানে একটু র্যান্ডমলি দেখাচ্ছি, তোমরা যখন মডিফায়ারের ক্লাস করবা তখন তোমাকে আমি কিছু কাজ দিছি, ফ্রেজার ক্লজ একটু দেখে আসলা, বুঝছো, মডিফায়ারের মধ্যে। আর বাকি তার আগে পার্ট অফ স্পিচগুলো করা লাগে মডিফায়ারের জন্য, ওগুলো তো আমি আগে পড়াই ফেলবো, বাকিগুলো প্রি রিকুইজিটের মধ্যে আছে। তারপর দেখেন, আপনারা যখন এই যে ফোক মিউজিক নামে প্যাসেজটা আছে বা লোকসঙ্গীত, এটা পড়বেন, তখন আপনাদেরকে সিকোয়েন্স অফ টেন্সের ক্লাসটা করে আসতে হবে। কেন করে আসতে হবে জানেন? আমি ফোক মিউজিক প্যাসেজটা অনেক বড়, যখন পড়বো তখন এই প্যাসেজের মধ্যে যতগুলা সিকোয়েন্স অফ টেন্সের ব্যবহার আছে সবগুলো আমি আপনাকে দেখাই দিব। দেখেন, আপনার গ্রামারও শেখা হয়ে গেল, প্যাসেজও শেখা হয়ে গেল, দুইটা একসঙ্গে হয়ে গেল। এগুলো শিখলে কি হয়, আপনার রাইটিং ভালো হবে। রিডিংকে কি বলা হয় জানেন? আপনারা যখন সব কিছু খেয়াল করে অর্থ সহকারে রিডিং পড়বেন, রিডিংকে বলা হয় হচ্ছে প্যারেন্ট স্কিল, বুঝছেন? প্যারেন্ট স্কিল, ইংরেজি 4টা স্কিল থাকে, ইংরেজি যে কোনো ল্যাঙ্গুয়েজের 4টা স্কিল, একটা হচ্ছে রিডিং স্কিল, একটা হচ্ছে রাইটিং স্কিল, আর একটা হচ্ছে লিসেনিং স্কিল অ্যান্ড আরেকটা হচ্ছে তোমার স্পিকিং স্কিল। সো আমরা মেইনলি একাডেমিকে যে দুইটা স্কিল নিয়ে কাজ করি, রিডিং আর রাইটিং। তো আমরা যত ভালোভাবে রিডিং করব আমাদের রাইটিংটা তত জোস হবে, অ্যান্ড ভবিষ্যতে আমাদের স্পিকিংও ভালো হবে, লিসেনিংও ভালো হয়ে যাবে অটোমেটিক। সবগুলো স্কিলের সবগুলোর বাপ হচ্ছে রিডিং স্কিল। সো এই জন্য একে বলা হয় প্যারেন্ট স্কিল। আপনারা খুব ভালো করে ছোটোবেলা থেকে পড়ার অভ্যাস যদি করেন, এরকম প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে আপনাদের কাছে ইংলিশ আর কোনো সাবজেক্টই মনে হবে না। আপনারা জাস্ট পরীক্ষার 1-2 দিন আগে খুব ভালো মতো একটু প্রত্যেকটা জিনিস রিভিশন করে গেলেই ইংলিশে কোপ দিয়ে আসতে পারবেন। আপনাদের কিছু ফ্রেন্ড দেখবেন যারা সারা বছর ইংরেজি পড়ে না, সারা বছর, এরকম দেখছো কিনা, যে ওই ইংরেজি প্রাইভেট পড়ে না, কিন্তু কেন যেন প্রত্যেকটা উত্তর হয়ে যায় আন্দাজে মারলো। কেন হয়? কারণ ওই ছেলেটা বা ওই মেয়েটা জীবনে প্রচুর পরিমাণে রিডিং স্কিল গেইন করছে বা হচ্ছে লিসেনিং স্কিল গেইন করছে। কিভাবে? ওই যে কারো কারো নাটক দেখার অভ্যাস থাকে, ইংলিশ সিনেমা দেখার অভ্যাস থাকে, তারপর হচ্ছে কেউ কেউ আবার হচ্ছে হ্যারি পটারের বই পড়ছে, কেউ আবার ডর্কের সিরিজের বইগুলো পড়ছে ছোটোবেলায়। সো তাদের জন্য কিন্তু ইজি হয়ে যায় এবং তারা বুঝতেই পারে যেখানে আসলে উত্তরটা কী হওয়ার মতো অটোমেটিকলি। ঠিক আছে? সো এই জিনিসগুলোর জন্য দরকার রিডিং স্কিল, সেইখানে আমি ব্যাপক পরিমাণে কাজ করব, যতগুলা ক্লাস দেওয়া দরকার। মাঝে মাঝে তোমরা হয়তো এক্সস্টেড হয়ে যাবে লাইভ ক্লাসে, আমি রেকর্ডেড দিয়ে দিব, কিন্তু একটা প্যাসেজও বইয়ের বাকি রাখবো না, আমি শিক্ষক পড়াইতে তোমাকে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো কোর্সের দাম কত, অনেকের কোয়েশ্চেন, এত কিছু কোর্সের সঙ্গে। তো আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। কোর্সের দাম এই মুহূর্তে, আমাদের কোর্সের দাম হচ্ছে 2980 টাকা। তো যারা হচ্ছে তোমার করছিলা, আমাদের প্রি বুক যারা করছিল, তা তোমার যদি আগে থেকে প্রি বুক করা থাকে তাহলে তুমি 50% ডিসকাউন্ট পাবা। পুরো ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আরও 2টা কোর্স সাথে ফ্রি হ্যান্ড রাইটিং, নিজে নিজে সব লিখতে পারবা, ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবা। গ্রামার অ্যাডমিশনের প্রিপারেশন একাডেমিকেই হয়ে যাবে, আমি ওই অ্যাডমিশনের কোর্সটাই তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি। এবং জবেরটাও, ওটা অ্যাডমিশন এবং জব দুই ক্ষেত্রে কাজ করবে। তাদের জন্য ছিল হচ্ছে 2980 থেকে, আমাদের ছিল তোমার ওই সময় প্রাইস ছিল 1400, তাদের জন্য 90 টাকা। পুরো 2 বছর তোমার পড়াশোনার দায়িত্ব আমার। আর আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা চমৎকার ফিচার এখন দেখাবো, তুই জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে তোমার, যে ভাই এটা কী দেখাইলেন। ঠিক আছে? মাথা নষ্ট হয়ে যাবে, কী দেখাইলেন। এবার দেখো, আমাদের বর্তমান প্রাইস হচ্ছে তোমার 1650 টাকা, 1650 টাকা বর্তমান প্রাইস, বুঝছেন? এটাও 45% ডিসকাউন্টে। চলেন, অনেক কথা বললাম, আমি একটু আমাদের ওয়েবসাইট আপনাদেরকে ঘুরে দেখাই, ওয়েবসাইটের মধ্যে কি আগুন রেডি করে রাখছি। অন্য কেউ যারা হচ্ছে মনে করেন এটা কপি করবে, আমি বলছি যে আমার স্টুডেন্ট এবং আমি একসাথে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে এই সকল ব্যাপারগুলা, মানে কন্টেন্ট যেটাকে বলা হয় কন্টেন্ট চুরি বা প্ল্যানিং চুরি, ওইটা আমরা ইনশাল্লাহ একসঙ্গে রুখে দিব, সমস্যা নেই। আর যদি স্টুডেন্টরা ভালো করে অন্যরা নেয় সেক্ষেত্রে নিক, বাট ক্রেডিট যদি হচ্ছে নেওয়ার চেষ্টা করে তাহলে ঝামেলা। সো ওই জিনিসটা আমি এই মুহূর্তে দেখাইতে পারতেছি না আমার স্ক্রিনে, কারণ আমার এখানে হচ্ছে নেট কানেকশনটা নেই। বাই দ্য ওয়ে, চলেন আপনাদেরকে আমার ওয়েবসাইটের মধ্যে এক্সাম দেখাই দিই। বাংলাদেশে প্রত্যেকটা কোর্সের মধ্যে
ক্লাসের পরে যে পরীক্ষা নেওয়া হয়, বাংলাদেশের সব কোর্সের মধ্যে ক্লাসের পরে যে পরীক্ষাগুলো নেওয়া হয়, সেই পরীক্ষাগুলো কিভাবে নেওয়া হয় জানো? এমসিকিউ নেওয়া হয়। কিন্তু পরীক্ষায় কি এমসিকিউ আসে? এই পরীক্ষায় এমসিকিউ আসে কি? বলো তোমরা, পরীক্ষায় কি এমসিকিউ আসে? আসে না ব্রো, পরীক্ষায় এমসিকিউ আসে না। পরীক্ষায় কি আসে? যারা আমার স্টুডেন্ট ওরা মক টেস্ট দিতে পারবে। মক টেস্ট জিনিসটা কি? এসএসসির আগে স্টুডেন্ট আপাতত দেখাই তোমারে। ধরো ফার্স্ট পেপারে রিয়ারেঞ্জ আসে না? আসো মজার কাহিনী দেখায়। রিয়ারেঞ্জ তুমি আসলে পরীক্ষা দিতে পারবে। বাংলাদেশের অনেক বড় বড় এডটেক রিয়ারেঞ্জের সমাধান করতে পারে না যে কিভাবে পরীক্ষা দেবে। দেখো ধরো এখানে রিয়ারেঞ্জের উত্তর করবো, আমার ওয়েবসাইটের মধ্যে শুধু আছে। আবারও চ্যালেঞ্জ করে বলতেছি, বাংলাদেশের কোনো ওয়েবসাইটের মধ্যে নাই। শি ওয়াজ বর্ন, আচ্ছা শি ওয়াজ কোনটা প্রথমে হবে? ওকে, a tragic moment. She was born in Ato. She accomplished after 5 months of her husband's death. She established a school named Shakhawat Memorial Girls. Okay, she was born. দেখতে পাচ্ছি tragic moment. She দেখতে পাচ্ছি pronoun কখনো আগে হয় না। This distinguished woman. আচ্ছা, সাপোজ আমি পুরোটা পড়তে পারছি না। সাপোজ হচ্ছে তোমার এটা আগে হবে, তুমি এটা আগে নিয়ে আসছো। তারপরে ধরো এটা উত্তর হবে, তারপরে ধরো এটা উত্তর হবে, তারপরে ধরো এইটা হবে, সিরিয়াল করবা এমনি, তারপর এটা হবে, তারপর এটা হবে। এবার তুমি টেস্ট জমা দিবা, বুঝছো? কত নাম্বার পাইছো দেখতে পারবা। 1 নাম্বার পাইছি, আমি তো ফেল করা স্টুডেন্ট। এবার বিস্তারিত দেখো, এই যে উত্তরগুলো কোনটার পর কোনটা হবে সব দেওয়া আছে। আমার একটা হয়েছে, বাকিগুলা ভুল। তারপর টেবিল দেখাই তোমাদেরকে, টেবিল অ্যান্সার কেমনে করবা দেখতে চাও? চলো মজার কাহিনী দেখায়, চলো। এখন চুরি হবে, নিশ্চিত থাকো, আজকের আগে এটা ছিল না, এখন চুরি হবে। নেক্সট দেখো, 5 সেন্টেন্সেস। আমি জানি ইট সাউন্ডস আ লিটল বিট ব্যাড, বাট আমার আসলে কিচ্ছু করার নাই, বুঝছো? টেবিল উইথ ইনফরমেশন প্যাসেজ, দেখেন এই যে এটা টেস্ট দিবেন কিভাবে। আমার এখানে আপনি এটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফার আপনাদেরও আছে। আমি আপনাদেরকে টেবিল দেখাই যে কীভাবে টেবিলের এক্সাম দিবেন। চলেন, সেকেন্ড পেপার থেকে টেবিলের এক্সাম কিভাবে দিবেন। আনলিমিটেড, সারা দিন রাত পরীক্ষা দিতে পারবা, হাজার হাজার প্রশ্ন এখানে আছে। চলো দেখাই। ধরো তুমি হচ্ছে টেবিলের একটা এক্সাম দিবা। ওকে, কলাম ম্যাচিং বা টেবিল ম্যাচিং, ওইটার এক্সাম কিভাবে দিবা? টেস্ট শুরু করো। তুমি সংখ্যায় বেশি নিতে পারবে, যতগুলো লাগবে তোমার। এই হচ্ছে প্রশ্ন। বাক্য 1-এ কোনটা হবে? কম্পিউটার নিলা। তারপরে বাক্য 2-এ ইজ। তারপরে 3-এ এখান থেকে কি নিলা? কম্পিউটার ইজ এসেনশিয়াল টু মেক আওয়ার লাইফ ইজিয়ার, এরকম। পরে 2 নম্বর বাক্য নির্বাচন করবে, এখান থেকে কোনটা হবে? স্টুডেন্টস, তারপরে স্টুডেন্টস গেট প্র্যাকটিক্যাল নলেজ দিলাম একটা আর কি, এই আর কি দিলাম। তারপর ধরেন এখান থেকে আরেকটা নির্বাচন করলাম, কম্পিউটার এডুকেশন ইজ, পরেরটা কি দিলাম? ইজ ইনক্লুডেড দিলাম। ওকে, তারপরে দেখেন বাক্য 4-এ কি দিলাম? ইট। তারপরে দিলাম হ্যাজ বিন, হইতে পারে ধরেন ইট হ্যাজ বিন কিছু একটা দিলাম, ইট হ্যাজ বিন ইনক্লুডেড হয় আর কি, এটা হয়। ভুল হইতে পারে 2-একটা। দ্য ইউজফুলনেস অফ কম্পিউটার হ্যাজ বিন ইমেন্স, এই আর কি। টেস্ট জমা দাও। জমা দিছো, কয়টা হয়েছে? 5-এর মধ্যে মাত্র 2 মার্ক পাইছি। এই যে 5-এর মধ্যে 2 মার্ক, এবং কোন 3টা ভুল হয়েছে তার সঠিক উত্তর কি হবে সেগুলো দেওয়া আছে। তো আনলিমিটেড এইভাবে যেটা হয় বাংলাদেশের, এটা একটা প্রবলেম ছিল। আমি হচ্ছে খেয়াল করছি প্রত্যেকটা কোর্সের প্রবলেম বাংলাদেশে। উদ্ভাস বলো, আমি নাম ধরেই বলতেছি, বা তোমার হচ্ছে এই মুহূর্তে আরও যত এডটেক কোম্পানি আছে, এসিএস বলো বা সব জায়গাতে বলো, কোথাও শূন্যস্থান ছাড়া সবাই হচ্ছে এমসিকিউ পরীক্ষা নেয়। সবাই এমসিকিউ পরীক্ষা নেয়, বুঝছো? এমসিকিউ কি পরীক্ষায় আসবে? এইচএসসিতে এমসিকিউ আসবে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসবে, আসবে রিয়ারেঞ্জ। ওগুলো এমনভাবে প্রবলেমটা সমাধান করছে আমার টেক টিম, তাদেরকে হচ্ছে একটা অবশ্যই থ্যাঙ্কস দিতে ভুলো না। এবং আমি রুদ্র ভাইয়া এটার প্ল্যানার ছিলাম অনেক আগে থেকে, যে এরকম কিছু আমি নিজে যদি কোনোদিন প্রতিষ্ঠান করবো যেখানে স্টুডেন্টরা ঢুকে আনলিমিটেড সারাদিন পরীক্ষা দিতে পারবে। শুধু আমার এই পরীক্ষাগুলো যদি তুমি দাও, এখানে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইগুলাই এসএসসি পরীক্ষা গিয়ে কমন পেয়ে যাবা। এবং তোমরা যখন পরীক্ষা দিয়ে আসবে, আমি তোমাদেরকে বের করে দেখাবো যে আমার এই পরীক্ষার যে প্রশ্ন সেটগুলো ছিল, এখান থেকে এসএসসি পরীক্ষায় প্রশ্ন চলে আসছে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই কোর্সে যারা যুক্ত হবা না, তারা জীবনে বিরাট কিছু মিস করবা ইনশাআল্লাহ। হ্যাঁ, পরে জাস্ট আফসোস করবা যে কেন রুদ্র ভাইয়ের কোর্সে ভর্তি হয়েছিলাম না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভাল লাগছে? বেস্ট ইংলিশ টিচার এভার সিন, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক ভালো লাগছে তোমাদের সাথে সময় কাটায়। ইনশাআল্লাহ খুবই অ্যামেজিং একটা জার্নি হতে যাচ্ছে আমাদের
ইংলিশ হ্যাকার কোর্সে এইচএসসি 2028 এবং 27 স্টুডেন্টদের সঙ্গে চমৎকার চমৎকার সব ফিচার নিয়ে যা তোমার পড়াশোনাকে একদম সহজ করে দিবে। তোমার 2-3 ঘন্টার পড়াশোনা বলছি সহজে এনে দিবে। তোমার পরীক্ষা দেওয়ার যে প্রবলেমগুলো ছিল ইংলিশ নিয়ে, সেই প্রবলেমগুলো আমরা সলভ করে ফেলছি। পরবর্তীতে কপি হয় হোক, স্টুডেন্টরা উপকৃত হোক, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড বাই। এই অনেকে জিজ্ঞেস করছো, হ্যাঁ অনেকে জিজ্ঞেস করছো ক্লাস কবে শুরু। আগামীকাল লাইভ ক্লাস, আগামীকাল থেকে ক্লাস শুরু, আগামীকাল থেকে ক্লাস শুরু, আগামীকাল থেকে, আগামীকাল রাত 8টা থেকে। আগামীকাল কি বার? শুক্রবার। হ্যাঁ শুক্রবারে ক্লাস হবে। আমাদের রুটিনটা একটু দেখেন, রুটিনের মধ্যে ডেটগুলো দেওয়া আছে কোন দিন কোন ক্লাস হবে। ঠিক আছে, একটু মন দিয়ে রুটিনটা দেখেন, রুটিন দেখলেই বুঝবেন। সো 7-এর পরে 10 তারিখ, 7, 8, 9, 10, সো শুক্র শনি রবি সোম। আমাদের প্রত্যেক ক্লাস হবে হচ্ছে শুক্রবার আর সোমবার 28 ব্যাচের। হ্যাঁ শুক্রবার সোমবার রাত 8টায় ডেইলি এক্সাম থাকবে, প্রত্যেকটা ক্লাসের সাথে এক্সাম থাকবে, বুঝছেন? আপনি কুইজ দিতে পারবেন। বিদায় নিচ্ছে এখানেই, আল্লাহ হাফেজ কাচ্চা বাচ্চারা, গুড নাইট।